আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়া পুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া। ওকে, তো আমরা আমাদের কোষের কোষ বিভাজন চ্যাপ্টারটার আজকে সব শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়ব কোষ বিভাজনের ডায়াকাইনেসিস পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম। আজকে আমরা পড়ব মেটাফেজ 1 থেকে পরের অংশটুকু। ঠিক আছে, প্রথমেই তোমাদের আগের ক্লাস থেকে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। যেমন প্রথমেই আমি নবনীর প্রশ্ন পেয়েছি, বা মাইটোটিক সেন্টার বলতে কি বোঝো। ওকে, আর তাহমিদের একটা প্রশ্ন পেয়েছি, সেটাতেও আসছি। তো প্রথম কথা হচ্ছে মাইটোটিক সেন্টার কি জিনিস। সেন্টার মানে তো কেন্দ্র, তাই না ভাইয়া? আর মাইটো মানে কি মনে আছে তোমাদের, বলো তো আমাকে। মাইটো মানে কি? মাইটো মানে হলো সুতা। তো মাইটোটিক সেন্টার বলতে সুতার কেন্দ্র, এরকম কিছুই বোঝায়। তো তোমরা কি বলতে পারবা যে মাইটোসিস কোষ বিভাজনে উম, সুতা সাপ্লাই হয় কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে সুতার সাপ্লাই হয় বলো তো। তাহলে যেখানে আমাদের সেন্ট্রিওল আছে, সেন্ট্রোজোম আছে, সেই জায়গাটা হচ্ছে মাইটোটিক সেন্টার হবে, তাই না? আমি তোমাদেরকে আগের দিন একটা ছবি দেখিয়েছিলাম। খেয়াল করে দেখো, এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে মাইটোটিক সেন্টার, কোনটা? সেন্ট্রোজোম। তাহলে কেন ওর নাম মাইটোটিক সেন্টার হয়েছে বুঝেছো? ওইখান থেকে সুতা বের হয়, স্পিন্ডল তন্তু তৈরি করে, এই জন্য ওর নাম মাইটোটিক সেন্টার। আর কে এটা? সেন্ট্রোজোম। সেটাই মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা। ওকে, এরপরে আসো। এরপরের প্রশ্নটা, দ্বীপের একটা প্রশ্ন আছে। তাহমিদ বলছে, ভাইয়া বইয়ে ক্রসিং ওভারের চিত্রে তো ক্রোমাটিডে জিনের আদান প্রদান দেওয়া হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কিভাবে লিখবো, কিভাবে আঁকবো, তাই না? এখন আমি তোমাদেরকে বলেছিলাম, একটু মনে করো যে এটা তোমাদের মেইন বই, হাসান স্যারের বইটাই সবাই ফলো করে। এইটা প্যাকাইটিন উপপর্যায়ের ছবি। এখানে আমরা একটা কথা বলতে পারি, ওই আগের কথা, যে মায়োসিস প্রক্রিয়া কি জানে, তার নাম মায়োসিস। মায়োসিস কি জানে যে তার প্যাকাইটিন একটা উপপর্যায় আছে? এগুলো তো সে জানে না। সে তার মতো জিনের আদান প্রদান করতে থাকে, তাই না? কোনো প্রবলেম ভাই? আচ্ছা, ইউটিউবে প্রবলেম। আচ্ছা, যদি একান্তই প্রবলেম হয় তাহলে নয় অফ রাখেন। ঠিক আছে। Okay. আচ্ছা, তো ভাইয়া এখানে তোমরা মনে রাখবা সবার জন্য, যে প্যাকেটিনের ছবিটাতে কিন্তু ক্রসিং ওভার দেখানো সম্ভব হয় নাই, কারণ ওটা একটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়ার পুরো ব্যাপারটা একটা ছবিতে দেখানো আসলে পসিবল না। ঠিক আছে, তো তোমাদেরকে মনে রাখতে হবে, বইয়ে যে ছবিটা আছে, এই যে প্যাকেটিন উপপর্যায়ের ছবি, এটাই যে প্যাকেটিন, এটাই তোমরা মনে রাখবা। কারণ তোমাদের পরীক্ষা তো এইরকমই ছবি থাকবে। ঠিক আছে। আর আমরা সামনে এমসিকিউ সলভ ক্লাস করব, তখন আমি দেখাবো আসলে যেখানেই দেখবা একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে এরকম লেগে আছে, বুঝবা এটা আসলে প্যাকেটিনেরই কথা বলতেছে। প্যাকেটিন ছাড়া অন্য কোনো পর্যায় থেকে সেরকম প্রশ্ন আসে না ভাইয়া, বুঝেছো? তো যাই হোক, আর আরেকটা কি বলেছো ভাইয়া, ওই ক্রসিং ওভার যেখানে দেখানো হয়েছে সেখানে? আচ্ছা চলো তো ওখানে যাই।
ক্রসিং ওভারের চিত্রের কথা বলেছো, হ্যাঁ। তাহলে এই যে, হ্যাঁ, এখান থেকে বলো ভাইয়া কি প্রশ্ন ছিল তোমার? হঠাৎ করে মানে পিসি অফ হয়ে গেছিল, এই জন্য সব বের হয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, আসো আমরা শুরু করি। থাক, ওদের মেসেজটা ওপেন করে দিই। আচ্ছা, হ্যাঁ, ইউটিউবে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আরোহ, ওটা ওই জন্য দিতে পারছি না ভাই আজকে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, এইখানে আমরা যে ক্রসিং ওভারের ছবিটা দেখছি, তাহমিদ কি বললে যে এখানে জিনের আদান প্রদান দেখানো হয়নি? এটা অ্যাকচুয়ালি হয়েছে ভাইয়া, দেখো ব্যাপারটা। এই যে এ প্রাইম বি প্রাইম জিনটা এই পাশের ক্রোমোজোমে চলে আসছে, এই যে এ প্রাইম বি প্রাইমে চলে আসছে। আর এখানকার এ আর জিনটা ওই পাশে চলে গেছে, এ বি, এইটুকুতেই ক্রসিং ওভার দেখানো হয়েছে। এখানে বাকি কোনো জিনেই ক্রসিং ওভার হয় নাই। ক্রসিং ওভার না হলে নাই, হইলে হবে। তো এখানে যা আছে ঠিকই আছে ভাই, হ্যাঁ, ভুল নাই। ওকে। আর যেসব জিনে ক্রসিং ওভার হবে না, তারা যেমন আছে, যে ক্রোমোজোমে আছে সেই ক্রোমোজোমেই থাকবে। ওরা কোনো রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা, একটু কাইন্ডলি তোমরা যে প্রশ্নগুলো দিয়েছিলে সেগুলো একটু আমাকে আরেকবার দাও, কারণ আমার তো এটা চলে গেছিল, তাই প্রশ্নগুলাও হারাই গেছে। তো কাইন্ডলি একটু প্রশ্নগুলা দাও দেখি, যেগুলো করেছিলে। আচ্ছা, তাহলে যে দুটা ক্রোমাটিডে জিনের আদান প্রদান হয়নি, ওগুলো পরের বার যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা, ক্রসিং ওভার করার পর কি ক্রোমাটিড আবার তার আগের অবস্থায় যায়, নাকি ক্রসিং ওভারের অবস্থায় থাকে আবার আগের অবস্থায় চলে যায়? তোমরা যদি ছবি দেখো, এই যে দেখো, আমরা তো এটা ডায়াকাইনেসিস দেখলাম, প্রোফেজ একের শেষ ধাপ, তাই না? এরপরে দেখো মেটাফেজ, তারপরে অ্যানাফেজ দশায় কি হয়, দুই মেরুতে যেতে থাকে না ক্রোমোজোম? এই যে দেখো অ্যানাফেজে তাই হচ্ছে, অর্থাৎ ওরা চলে যাচ্ছে, দুই মেরুর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পোলারাইজড বিন্যাস, হ্যাঁ ঠিক আছে ভাই, পোলারাইজড বিন্যাস বলছি। প্রোফেজ একের দশাগুলো মনে রাখার নেমোনিক্স আছে? না, না, ওগুলো মনে রাখার জন্য কোনো নেমোনিক্স লাগবে না। বারবার উচ্চারণ করে করে পড়বা, দেখবা মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। ছন্দ দিয়ে মনে রাখতে গেলে ভুলে যাবা পরে, পরে ছন্দই মনে থাকবে না। হ্যাঁ, অ্যাডভান্স ব্যাচ আর সাইকেল ওয়ানের ক্লাস একসাথেই হচ্ছে ভাইয়া। আর অ্যাডভান্স ব্যাচে একটা অধ্যায় ওরা আগায় আছে, ওদের এক্সট্রা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস।
এই জুলজির প্রথম অধ্যায়টা শেষ হয়েছে। বাকি তোমরা আর ওরা মোটামুটি সেম। নন সিস্টার ক্রোমাটিড কি দিয়ে জোড়া লাগে? যদি জোড়া লাগার কথা বলো ভাই, একটা এনজাইম আছে লাইগেজ, এই ধরনের এনজাইম দিয়ে ওরা জোড়া লাগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো যে পোলারাইজড বিন্যাস কি ভাই? পোলারাইজড বিন্যাস মানে আমি বলেছিলাম, পোল মানে হচ্ছে মেরু, হ্যাঁ। আর পোলারাইজড বিন্যাস মানে মেরুতে গিয়ে জমা হয়ে যাওয়ার পরে যে বিন্যাস, সেটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। তো অ্যাকচুয়ালি বুকে হওয়ার যে প্রক্রিয়া, বুকে বা ফুলের তোড়া তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই আসলে পোলারাইজড বিন্যাস। উদ্ভিদ কোষে সাধারণত ফুলের তোড়ার মতো গঠনটা দেখায়। প্রাণী কোষে এরকম সরাসরি ফুলের তোড়া বা বুকের মতো গঠনটা দেখায় না। সেখানে শুধু সবগুলো ক্রোমোজোম এক মেরু, এক মেরুতে গিয়ে জমা হয়। ওই এক মেরুতে গিয়ে জমা হওয়ার ব্যাপারটাকে বলা হয়েছে পোলারাইজড বিন্যাস। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের পর জুলজি, আমরা এই চ্যাপ্টারের পরে আমাদের সাইকেল ওয়ানের কোষ রসায়ন চ্যাপ্টারটা আছে, সেটা শুরু করবো ভাইয়া। ওকে। আর এটা অ্যাডভান্স বায়োলজি ব্যাচে যারা আছো তাদেরও কোষ রসায়নটাই শুরু হবে। তবে হ্যাঁ, আজকে তো রবিবার, আমরা আজকে কোষের গঠনটা পড়লাম, এই সরি কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। আর এর পরের দিন তোমাদের এই চ্যাপ্টারের উপরই সৃজনশীল এবং এমসিকিউ সলভ ক্লাস নেব, এই চ্যাপ্টারটার উপরই। ঠিক আছে। আর তারপরের রবিবারে আমরা এই কোষের গঠন চ্যাপ্টার, যেটা আর কি প্রথম অধ্যায় পড়েছিলাম আমরা সবাই, আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, ওটার উপর সিকিউ এমসিকিউ ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, আগামী 2 দিন তাহলে আমরা সিকিউ এমসিকিউ ক্লাস করব সবাই। ঠিক আছে। জুলজি ক্লাস যারা তোমরা সাইকেল 2-এ আছো, ওরা হচ্ছে এই মাসের শেষে জুলজি ক্লাস পাবা। অক্টোবরের শেষ সপ্তাহের কথাই তো বলা ছিল, তাই না? আচ্ছা। অনকোজেনেসিস আর মিউটাজেন কি একটা প্রক্রিয়া? না, জেনেসিসটা প্রক্রিয়া, অনকোজেনেসিস মানে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। আর মিউটাজেন যেটা, ওটা হচ্ছে এমন সব উপাদান যারা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। ঠিক আছে ভাইয়া। এই চ্যাপ্টার থেকে সিকিউ এক্সাম কবে হবে? তাহলে আমরা আগামী বৃহস্পতিবার এই চ্যাপ্টারের সৃজনশীল এবং এমসিকিউ সলভ ক্লাস করার পরে, তারপরে একদিন এই চ্যাপ্টারের সৃজনশীল পরীক্ষা নেব। ওকে। কেন? ইউটিউবে? হ্যাঁ, আসছে। না, চলছে। ঠিক আছে। ওকে। তাহলে এই তো আমাদের গত দিনের কোশ্চেন মোটামুটি শেষ, আসো আমরা আজকের পড়াটা শুরু করি। তো আমি গত দিনের পড়াটা একটু রিপিট করছি। আমরা গতদিন পড়েছিলাম মিওসিস কোষ বিভাজন। আমরা দেখেছিলাম যে মিওসিস কোষ বিভাজন আসলে দুই প্রকার, মিওসিস এক আর মিওসিস দুই। তো আমরা গতদিন মিওসিস একের এই পাঁচটা, প্রোফেজ একের এই পাঁচটা উপপর্যায়ের নাম পড়েছিলাম: লেপ্টোটিন, জেগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমি বলেছি সবচেয়ে বেশি পরীক্ষায় আসবে এই প্যাকেটিন উপপর্যায়টা, এটা খুব ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, এই ধাপেই ক্রসিং ওভার হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়বো মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। তারপরে পড়বো মায়োসিস দুই। মায়োসিস দুইকে বলেছে সমীকরণিক বিভাজন, অর্থাৎ মাইটোসিস। তাহলে এই যে প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই, এগুলো সব হুবহু মাইটোসিসের মতো, এটা নিয়ে আর কোনো জটিলতা নেই, হুবহু মাইটোসিসের মতোই। ঠিক আছে। তো আসো আমরা এখন মেটাফেজ দুই পড়বো। তো আমরা মাইটোসিসের, সরি মেটাফেজ এক পড়বো। মাইটোসিসের মেটাফেজটা আগে একটু দেখো।
মাইটোসিসের মেটাফেজ পর্যায়ের কথা মনে আছে? ওইখানে গুরুত্বপূর্ণ কি কি হয় একটু মেনশন করতে পারবা? মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে কি কি হয়? চলে আসছি আমরা মাইটোসিসের মেটাফেজে। এ সময় ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। এ সময় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বিন্যস্ত হয়। এই প্রক্রিয়াকে কি বলা ছিল? মেটাকাইনেসিস। ঠিক আছে। সবচেয়ে বেশি খাটো মোটা হওয়ার প্রক্রিয়াকে বলা ছিল কনডেনসেশন, সুপার কয়েলিং। এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস বিলুপ্ত, সম্পূর্ণ বিলুপ্ত। আর শেষমেশ সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ারের বিভক্তি হওয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ খেয়াল করে দেখো ভাইয়া, এই জায়গায় ক্রোমোজোম 1 2 3 4, চারটা ক্রোমোজোম। এই মাঝের গোল গঠনটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে একটা ক্রোমোজোম দুটো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ধরো এই একটা, এই ক্রোমোজোমটা তো বাঁকা হয়ে গেছে, আমি সোজা করে আঁকি। হ্যাঁ, নর্মালি মনে করে এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা ক্রোমাটিডে বিভক্ত হওয়া ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর বিভক্ত হয়, তাহলে অপত্য দুটা ক্রোমোজোম সৃষ্টি হবে। তো মাইটোসিসে যেহেতু ক্রোমোজোম সংখ্যা বিভাজনের আগে এবং পরে সমান থাকবে, তাই মেটাফেজের শেষ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং অ্যানাফেজে ক্রোমোজোম সংখ্যা পাওয়া যায় দ্বিগুণ। যেমন এখানে ক্রোমোজোম সংখ্যা চারটা, 1 2 3 4, মেটাফেজে চারটা। অ্যানাফেজে দেখো এখানে চারটা, এখানে চারটা, টোটাল আটটা, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন যদি আমরা মিওসিসের মেটাফেজ একে যাই, সেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করব। অন্য ঘটনা মোটামুটি সেম, মেটাফেজে ক্রোমোজোম খাটো এবং মোটা হয়, মাঝ বরাবর এসে অবস্থান নেয়, এগুলো সব ঠিকই আছে। ছবিটা খেয়াল করে দেখো, এটা তো ডায়াকাইনেসিস, যেখানে আমরা ক্রসিং ওভারের ফলাফল দেখতে পাচ্ছি। এবং দেখো এখনো কিন্তু প্রান্তীয়করণ চলছে, টার্মিনালাইজেশন চলতেছে। মানে হচ্ছে কায়াজমা প্রান্তের দিকে সরে যাচ্ছে এবং মোটামুটি এই ধাপ শেষে প্রান্তীয়করণও শেষ হয়ে যায়। মেটাফেজ একে আমরা দেখছি যে এই যে বিষুব অঞ্চল এইটা, এবং ক্রোমোজোম কিন্তু বিষুব অঞ্চলে এসে অবস্থান নিয়েছে। ঠিক আছে, ছবিটা আহামরি বড় কিছু না, ছবিটা দেখো জাস্ট। এবং এখানে আমরা মেটাফেজ একে দেখি, মাত্র 4 লাইনেই বর্ণনা দেওয়া আছে, তেমন কিছুই নাই। এখানে বলা আছে যে এখানে ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত থাকে। মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মাইটোটিক মেটাফেজের মতো মানে হলো মাইটোসিসের মেটাফেজের মতো। মাইটোসিসের যে মেটাফেজ হয় সেখানে যেমন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, মায়োসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তোমরা কি কথাটা বুঝছো? মনে রাখতে পারবা? তাহলে মাইটোসিসের মেটাফেজ আর মায়োসিসের মেটাফেজ একের পার্থক্য কোথায়? ওইখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এই যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হলো না, এর রেজাল্ট আসবে অ্যানাফেজে। মাইটোসিসের অ্যানাফেজে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেছিল, এখানে ক্রোমোজোমের সংখ্যা 2n এর পরিবর্তে n হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। এই, তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যা মিওসিসে যে হ্রাস পায়, সেই হ্রাস পাওয়ানোর জন্য গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মেটাফেজ, এবং তার রেজাল্ট পাওয়া যাচ্ছে অ্যানাফেজে। খেয়াল করে দেখো, এইটা একটা কোষ, যে কোষে কয়টা ক্রোমোজোম? 1 2 3 4। এখানেও 1 2 3 4, চারটা ক্রোমোজোম। কিন্তু পরের পেজে যদি আমরা অ্যানাফেজে আসি, দেখো অ্যানাফেজে 1 2, দুটা ক্রোমোজোম ওই মেরুতে গেছে, দুটা ক্রোমোজোম এই মেরুতে আসছে। আর টেলোফেজে দেখো দুটা কোষ তৈরি হয়ে গেছে, একটা থেকে দুটা হয়েছে, এবং এই কোষগুলাতে কয়টা ক্রোমোজোম? 1 2, দুইটা ক্রোমোজোম। 1 2, এগুলো কিন্তু ক্রোমাটিডে বিভক্ত হওয়া, তাই এরকম চারটা দেখাচ্ছে, বাট ক্রোমোজোম কিন্তু দুইটাই। তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাবো, মায়োসিস আমরা শুরু করেছিলাম চারটা ক্রোমোজোম দিয়ে, এবং মায়োসিস একের, টেলোফেজ একে আমরা ক্রোমোজোম পেয়ে গেলাম দুইটা, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইলো। এটাই আমরা পড়েছিলাম যে মায়োসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এবং এটা মূলত মায়োসিস একেই হ্রাস পায়, মায়োসিস একেই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে। তো এই দিয়ে আমাদের মেটাফেজ এক অ্যানাফেজ এক হলো। এখানেও ওই VLJI এর মতো পাওয়া যায়,
একদম সেম মাইটোসিসের মতোই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো এটা তোমাদের একটা এমসিকিউ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন ধাপে? অ্যানাফেজ একে। অথবা ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে n হয়ে যায় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। ঠিক আছে, ওকে। দীপ বলছো ভাইয়া মিওসিসে ডিএনএ রেপ্লিকেশন হয় কি? হ্যাঁ ভাইয়া, এখানেও হয়। কারণ এখানেও একটা মাইটোসিসের মতো ধাপ আছে, আছে না? মায়োসিস 2 তো কাইন্ড অফ মাইটোসিস। তো ওইটার জন্য আগে থেকেই রেপ্লিকেশন হয়ে থাকে, ইন্টারফেস দশাতেই মায়োসিস শুরু হওয়ার আগেই রেপ্লিকেশন হয়ে যায়। ঠিক আছে, এবার আসো টেলোফেজ একের বর্ণনা একদম লাগবে না, প্রয়োজন নেই। তো মায়োসিস একের পরে একটা রেস্টিং পিরিয়ড থাকে, এটাকে ইন্টারকাইনেসিস বলা হয়, অথবা সাইটোকাইনেসিস 1। তাহলে মায়োসিস 1 যখন আমরা শেষ করলাম তখন আমরা একটা রেস্ট নিব, এটাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস অথবা সাইটোকাইনেসিস 1। মাইটোসিসে যেমন সাইটোকাইনেসিস হয়েছে ক্যারিওকাইনেসিসের শেষে, এখানেও সাইটোকাইনেসিস হলো, তবে এখানে দুইবার সাইটোকাইনেসিস হবে। এই যে প্রথমবার, এরপর আরেকবার হবে। এরপরে দেখো সাইটোকাইনেসিস 1-এ আসলে কি ঘটে। এখানে কিছু তৈরি হয়, আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ডিএনএ তৈরি হয় না, ডিএনএ তৈরি কিন্তু আগেই হয়ে গেছে। এটা বহুপদীতে তোমাদের প্রশ্ন আসে। সাইটোকাইনেসিস 1-এ সংগঠিত হয় আরএনএ তৈরি, প্রোটিন তৈরি, ডিএনএ তৈরি। তাহলে উত্তর হবে আরএনএ তৈরি এবং প্রোটিন তৈরি, ডিএনএ তৈরি হয় না। ঠিক আছে, এটা ইন্টারফেস বা শুরুতেই হয়ে গেছে। আচ্ছা, এবার আসো মায়োসিস 2। মায়োসিস 2 দেখো মূলত মাইটোসিস বিভাজন। তাই মাইটোসিস বিভাজনে যা যা বৈশিষ্ট্য পড়েছো তাই পাবা মায়োসিস 2-তে। তো চলো আমরা দেখি। প্রথম কথা, মায়োসিস 2-এর 4টা ধাপ: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আর এই সব ধাপ সম্পর্কে তোমরা যা জানো, মাইটোসিসে যা পড়েছো প্রোফেজের ব্যাপারে, এখানেও তাই প্রযোজ্য। জানাত বলছো ভাই মেটাকাইনেসিস কোনটা? মেটাফেজ দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান নেওয়াকে মেটাকাইনেসিস বলে। ওইটা আমরা পড়েছি মাইটোসিসে আপু, হ্যাঁ। তাহলে দেখো প্রোফেজ 2-এ আসো। আমরা সবাই জানি প্রোফেজে ক্রোমোজোম খাটো হবে, মোটা হবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাই না? তো এখানেও তাই। এই যে দেখো, খাটো হয় ওই পাশে লেখা আছে, মোটা হয়, রং রঞ্জক ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়, দৃষ্টিগোচর হয়, এই তো মোটামুটি। এখানে ক্রোমাটিডেই বিভক্ত থাকে, ক্রোমোজোম ক্রোমাটিডেই বিভক্ত আছে। এবং এই ধাপের শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। এই কথাটা তোমাদের এমসিকিউতে টিচারটা দিলেও দিতে পারে। হ্যাঁ, তোমরা কি আমাকে বলতে পারবা তাহলে মায়োসিসে কিন্তু দুইবার কোষ বিভাজন হইতেছে? মায়োসিস 1-এ একবার, মায়োসিস 2-এ একবার। তাই এখানে একটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায়। বুঝছো তো ব্যাপারটা? মাইটোসিসে কিন্তু একটা কোষ থেকে 2টা কোষ পাওয়া যায়, মায়োসিসে একটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায়, এবং এটা হয় 2 ধাপে। মায়োসিস 1-এ, মায়োসিস 1-এ একটা থেকে 2টা হয়, মায়োসিস 2-এ সেই 2টা থেকে আবার 2টা হয়। তো এখানে বেসিক্যালি দুইবার বিভাজন ঘটে। ঠিক আছে, এখন এই যে প্রথমে এই একটা থেকে 2টা হলো, এটা হলো মায়োসিস 1। আর এই যে এই 2টা থেকে আবার 2টা করে হলো, এটা হচ্ছে মায়োসিস 2। এবং মায়োসিস 1-এর মূল ঘটনা ছিল দুইটা: ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, আর ক্রসিং ওভার হবে। মায়োসিস 1-এই গুরুত্বপূর্ণ 2টা ঘটনা ঘটে যায়, তাই মায়োসিস বিভাজনে মায়োসিস 1টাই মেইনলি গুরুত্বপূর্ণ। আর মায়োসিস 2-এ তেমন কিছুই হয় না, জাস্ট একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, 4টা হয়ে যায় টোটাল। তো এখন মায়োসিস 1 এবং মায়োসিস 2, দুইটা বিভাজন, দুইবার বিভাজন হয়। তোমরা আমাকে বলতে পারবা যে মায়োসিস 1-এ বিভাজনের সময় নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস তো বিলুপ্ত হয়েছিল, কখন বিলুপ্ত হয়েছিল? আমরা দেখেছি মাইটোসিসে প্রোমেটাফেজ দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। তোমরা বলো মায়োসিস 1-এর কোন সময় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়? আনিকা বলেছো গুড, হয়েছে। হুমায়রাও বলেছো হয়েছে। জান্নাতুল বলছে এটা ভাই এগুলো কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট? ছবিগুলো লাগে অনেক সময়, বলে মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এর ছবি আঁকো। আচ্ছা নবনী, আবার ট্রাই করো আপু। বাকিদের হয়েছে, জান্নাত আবার ট্রাই করো। আসো দেখাই দিই, ডায়াকাইনেসিস হবে।
ডায়াকাইনেসিস। গত দিনের পড়া ছিল এটা, এই যে দেখো। প্রোফেজ একের 5 নম্বর উপপর্যায় ডায়াকাইনেসিসের শেষে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটে। ঠিক আছে। ওকে। তাহলে আমরা দেখলাম যে মায়োসিস একে, প্রোফেজ একের ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস অদৃশ্য হয়। আর মায়োসিস দুইয়ে কখন অদৃশ্য হয় সেটা বলো এবার। মায়োসিস দুইয়ে, প্রোফেজ দুইয়ে নিউক্লিয়াস নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। প্রোফেজ দুই, তাহলে ওইখানে ছিল ডায়াকাইনেসিস, আর এখানে প্রোফেজ দুইয়ে বিলুপ্ত হচ্ছে। ঠিক আছে। ওকে, এরপর আসো মেটাফেজ দুই। তোমরা এবার বলো তো, মায়োসিস দুই যেহেতু মোটামুটি মাইটোসিসের মতোই, তাহলে তোমরা বলো তো যে মেটাফেজ দুইয়ে মাইটোসিসের মতো সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে কিনা। মাইটোসিসে তো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, মাইটোসিসের মেটাফেজে শেষ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। হ্যাঁ, তাহলে মায়োসিস দুই এর মেটাফেজ দুইতেও সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, কারণ এটা হুবহু মাইটোসিসের মতো, তাই হবে। আচ্ছা, তাহমিদ বলছে ভাই মাইটোসিসে ক্রোমোজোম গুলো বিভক্ত হওয়ার পরে তাদেরকে আমরা অপত্য ক্রোমোজোম বলি, এখানেও কি বলা যাবে? মায়োসিস একে কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় নাই, মানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় নাই, তাহলে ওখানে কোনো অপত্য ক্রোমোজোম নাই। তবে এখানে অপত্য ক্রোমোজোম আছে, এবং সেটা তুমি বলতে পারবা, সমস্যা নেই, এখানে অপত্য ক্রোমোজোম বলা যাবে, কারণ আসলেই কিন্তু বিভাজন হয়। খেয়াল করে দেখো, এখানে এক একটা কোষে দুটা করে, এক একটা নিউক্লিয়াসে দুটা করে ক্রোমোজোম, এখানেও তাই, দুটা করে ক্রোমোজোম, এই একটা, এই একটা দুইটা, এই একটা দুইটা, দুটা করে ক্রোমোজোম। আমরা কি জানি, সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। দেখো এখানে একটা নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম হয়েছে, এক, দুই, তিন, চার, নিচেও কিন্তু চারটা, এক, দুই, তিন, চার। ঠিক আছে। তাহলে এই চারটা করে, তাহলে আমরা দেখলাম ডাবল হয়ে গেল, এবং পরের ধাপে আবার হাফ হাফ হয়ে যাবে। এই যে দেখো, এই মেরুতে দুইটা আসছে, ওই মেরুতে দুটা গিয়ে দুটা নিউক্লিয়াসে দুটা করে হয়ে গেছে, এখানেও দুটা করে হয়ে গেছে। তো এই মোটামুটি মিওসিস শেষ। এখানে মেটাফেজ দুই এর বর্ণনা, অ্যানাফেজ দুই এর বর্ণনা, এগুলা খুব বেশি প্রয়োজন নেই। এখানে একটা কথা দেওয়া আছে যে অ্যানাফেজ দুইয়ে দেখো, কাণ্ড দেহের সম্প্রসারণ, স্টেম বডির সম্প্রসারণে ক্রোমাটিড গুলো বিপরীত মেরুতে পৌঁছায়। মূলত এই কাণ্ডদেহ বলতে অনেকে আবার বুঝতে পারো না, কাণ্ডদেহ নিয়ে চিন্তা করার কিছু নেই, এগুলা আসলে এই ভেতরের গঠন প্রসারিত হয়, এটাকে আর কি মূল স্টেম বডি বলা হয় বিভাজনের সময়। এটা সম্প্রসারণে ক্রোমাটিড গুলো দুই দিকে তৈরি হয়ে যায় বা দুই দিকে আগায় যায়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের এখন, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ছবি। সাদিয়া বলছো ভাই অ্যানাফেজ এক আর দুইয়ের পার্থক্য কোথায়? না, পার্থক্য তেমন নাই। অ্যানাফেজ একে যেটা হয় যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর অ্যানাফেজ দুয়ে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তার ডাবল হয়ে যায়। খেয়াল করো, এই যে অ্যানাফেজ একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, আগের কোষে যে ক্রোমোজোম ছিল এই মেরুতে গিয়ে তার অর্ধেক হয়ে গেছে, আগের কোষে চারটা ছিল, এখানে দুইটা হয়ে গেছে। আর এখানে অ্যানাফেজ দুয়ে খেয়াল করো ডাবল, আগের কোষে দুটা ক্রোমোজোম ছিল, এই যে এখানে একটা, দুইটা, এখানে এসে চারটা হয়েছে, এক, দুই, তিন, চার, এটাই পার্থক্য অ্যানাফেজ এক আর অ্যানাফেজ দুই এর পার্থক্য। আচ্ছা, ছবি কেন লাগবে? না, এই ছবিগুলা তোমাদের একটু বলে রাখি। মিওসিস বিভাজনের প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, এরকম তিনটা ধাপের ছবি আঁকো। সরাসরি এরকম বলেই পরীক্ষায় প্রশ্ন আসছে বোর্ডে। তো তোমাদের আসলে আমি এই ক্লাস শুরুর দিনে বলেছি, এই চ্যাপ্টার থেকে প্রচুর ছবি লাগবে, এবং ছবিগুলা কি, এই যে প্রত্যেকটা ধাপের ছবি, মাইটোসিসের প্রতিটা ধাপের ছবি তো লাগবেই, মিওসিসেরও লাগবে, মানে কোনো একটা ছবি বাদ দিবা না।
বইয়ের মতো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, রিমঝিম বলছো ভাই আমি বায়োলজি অ্যাডভান্স কিনেছি, সাইকেল 2 কি কিনতে হবে? না ভাইয়া, বায়োলজি অ্যাডভান্স তো ফুল কোর্স। যাদের বায়োলজি অ্যাডভান্স ফুল কোর্স কেনা আছে তাদের আর কোনো কিছুই, মানে বায়োলজির আর কোনো সাইকেলই কিনতে হবে না, হ্যাঁ? ঠিক আছে, ওকে। তো তোমরা একটু ছবিগুলা দেখো, ছবিগুলা বোঝার ট্রাই করো। আমি একটু তোমাদেরকে ছবিটা দেখাই। তোমাদের ছবিতে যে কোনো একটা বা দুটা ছবি আঁকতে হবে, সো এটা নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না। তোমরা প্র্যাকটিস করবা, দেখে দেখে ছবি আঁকবা। একবার দেখে আঁকবা, দুইবার দেখে আঁকবা, তৃতীয়বার না দেখে আঁকার ট্রাই করবা। না, ফিগার দিলে এক্সপ্লেন করতে হয় না, শুধু ফিগারই চাই। আচ্ছা, জাস্ট ফিগার দিতে বলবে, হ্যাঁ। কোনো বর্ণনা দিতে হবে না, শুধু ফিগার দিতে হবে। ঠিক আছে, ওকে। এবং এখানে খেয়াল করো, তোমরা একটু ক্রসিং ওভারের ফলাফল গুলো দেখাবা। এই যেমন একটু একটা ক্রোমোজোম একটু কালো দিবা, আমি একটু দেখাই। যেমন ক্রসিং ওভারের জন্য তোমরা এরকম করে ছবি আঁকবা। আমার এই পেন্সিলে তো ভালো হচ্ছে। মনে করো এরকম হলো, এই অংশটুকু একটু ডার্ক করে দিবা পেন্সিল দিয়ে। ঠিক আছে, আর পাশের ক্রোমোজোমটা, ওটাকে পুরাটাই ডার্ক করে দিবা। এই যে বেশি বড় হয়ে গেছে। এর দুটা মাথা সাদা করে দিবা। মানে এই সাদা অংশটা এখান থেকে আসছে, আর এখানকার কালো অংশ এখানে গেছে, আর এই সাদা অংশ এখান থেকে আসছে, আর এখানকার কালো অংশ এখানে গেছে। এটা তোমাদের ছবিতেও উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, মাস্টার বুকে পুরো বইয়ের সব চ্যাপ্টার দেওয়া আছে? হ্যাঁ ভাই, সব চ্যাপ্টার দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা আগামী ক্লাসে যখন সিকিউ প্র্যাকটিস করব, তখন দেখবো যে এই ছবিগুলা কিভাবে আসে আর কিভাবে তোমাদেরকে লিখতে হবে। আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে এগুলো সহ দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি মায়োসিস 1 2 শেষ হলো। এবার আমরা যাব মায়োসিসের গুরুত্ব। মায়োসিস 2 এর পরে এই যে দেখো সাইটোকাইনেসিস 2 হবে ভাইয়া। মায়োসিস 2 এর পরে হবে সাইটোকাইনেসিস 2। আচ্ছা, এখন সাইটোকাইনেসিস 2 এ কি হয় এগুলো তোমাদের প্রয়োজন নাই। আমরা চলে আসি মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য। এটা তোমাদের রিটেনে আসে, তোমরা এটা সেকেও লিখে রাখতে পারো। সাধারণত ঘতে আসে এটা। মায়োসিসের তাৎপর্য অপরিসীম।
ওটার মতোই, আগের মতো এখানে তাৎপর্য অপরিসীম। তো আসো আমরা দেখি তাৎপর্যগুলো কি কি। প্রথম কথা হচ্ছে জনন কোষ সৃষ্টি। শুক্রাণু ডিম্বাণু, মায়োসিস ছাড়া তো আর সৃষ্টি হতো না। তাহলে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হওয়ার একমাত্র প্রক্রিয়া হচ্ছে এখানে মায়োসিস। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা কেমন? আসো তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আসো আমরা চিন্তা করি দুনিয়াতে মায়োসিস বলতে কিছু নাই, তাহলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকবে কিভাবে? হ্যাঁ, স্পার্ম আর এগ হচ্ছে হ্যাপ্লয়েড ভাইয়া। তো দেখো ভাইয়া, ধরো দুনিয়াতে মায়োসিস নাই, তাহলে আমাদের কি সমস্যা হতো চিন্তা করি। ধরো এটা তোমার একটা দেহকোষ, এটা আরেকজনের দেহকোষ। ধরো এটা মেল গ্যামিট, মেল বডি, এটা ফিমেল বডি, হ্যাঁ। তাহলে তোমরাই বলো, যদি দুনিয়াতে মায়োসিস এক্সিস্ট না করতো, তাহলে এই মেলের শুক্রাণু কয় ক্রোমোজোম বিশিষ্ট হতো বলো? আর যদি মায়োসিস এক্সিস্ট না করতো, তাহলে ফিমেলের ডিম্বাণু কয় ক্রোমোজোম বিশিষ্ট হতো? তো 46টাই হতো। শুক্রাণু, ডিম্বাণু, 46 + 46। এদের জাইগোট কত ক্রোমোজোম হতো? 92। তাহলে 46 ক্রোমোজোমওয়ালা মানুষের বাচ্চা কাচ্চা হয়ে যেত 92 ক্রোমোজোমওয়ালা। দেন ধরো এটা, গতদিন আমরা বলছি কি মানুষ হবে, আল্লাহ জানে কি হবে। যাই হোক, ধরো সে দুনিয়াতে বেঁচে আছে, মানুষের বাচ্চা হইছে কিছু একটা। এখন সে বাচ্চা বড় হইলো, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হলো, এখন সেও প্রজনন করবে। ওরকম 92 ক্রোমোজোমওয়ালা একজনের সাথে বিয়ে হইলো, এদের বাচ্চা কাচ্চার ক্রোমোজোম কয়টা হবে? যদি দুনিয়াতে মায়োসিস এক্সিস্ট না করতো, তাহলে এদের বাচ্চা কাচ্চা হইতো 184 ক্রোমোজোমওয়ালা। তাহলে তোমরা বলো জীবজগৎ কি টিকতে পারতো? জীবজগৎ কিন্তু ভাই টিকতে পারতো না। বড় ডাইনোসর হতো না, হাতি। তাহলে দেখো মায়োসিস ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব করে রাখছে কেমনে? এই যে মেল বডিতে মায়োসিসের মাধ্যমে দেহকোষ, এই 2N কোষ থেকে N সংখ্যক কোষ তৈরি হয়। N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়, যেখানে ক্রোমোজোম থাকে 23টা। এখানেও সেম, 23টা। 23 23 হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলায় বাচ্চা হবে 46, যে কিনা হুবহু বাবা মার মতো হবে, বাবা মার বৈশিষ্ট্যের মতো হবে। তাহলে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড থাকতেছে, ধ্রুবক থাকতেছে, ধ্রুবক। এদেরও বাচ্চা কাচ্চা হবে ওই 46 ক্রোমোজোমওয়ালা। তাহলে আমরা খুব ভালো করে দেখতে পাইলাম যে মায়োসিস বিভাজনের কারণে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। তোমার দাদার বডিতেও 46টা ছিল, তোমার বাবার বডিতেও 46টা, তোমার বডিতেও 46টা। তোমার যে পিচ্চি হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, হবে কি না? হবে, হবে, হতাশ হওয়ার কিছু নাই, সবারই হয়, তোমাদেরও হবে। তাদেরও ক্রোমোজোম সংখ্যা 46টাই থাকবে। ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা, কনস্ট্যান্ট। আগের বংশ উত- বংশে যারা ছিল তাদেরও 46টা ছিল, তোমারও 46টা, তোমার উত্তরাধিকার যারা হবে তাদেরও 46টা। এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট থাকা ভাই, হ্যাঁ। আর মাইটোসিস কি করে বলো তো, মনে আছে? মিওসিস তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখলো, মাইটোসিস কি করে? ক্রোমোজোমের সমতা বিধান। তোমার সারা দেহে প্রত্যেকটা দেহকোষে 46টা করে ক্রোমোজোম আছে, এইটাকে বলা হয় সমতা বিধান। মাইটোসিস করে সমতা বিধান, আর মিওসিস করে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্রজাতির স্বকীয়তা রক্ষা করা, ওই 2 নম্বর পয়েন্টেরই কন্টিনিউয়েশন। আচ্ছা, চলতেছে, চলুক থাক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো ভাই, ওই যে ক্রোমোজোম সংখ্যা বাবা মাতে 46, সন্তানেও 46, তাহলে কি হবে? প্রজাতির স্বকীয়তাটা বজায় থাকবে, তাই না? যেমন প্রজাতি তেমনই হবে, বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্যগুলা সংরক্ষিত থাকবে। ওকে। ক্লাস কটা পর্যন্ত হবে? বেশি সময় লাগবে না, 9টার মধ্যেই শেষ হয়ে যাবে। বৈচিত্র্যের সৃষ্টি, যেহেতু আমাদের এখানে দেখেছিলাম যে ক্রসিং ওভার হয়েছিল, ক্রসিং ওভারে কিন্তু ভাইয়া জিনের আদান প্রদান হয়, জিনের অনেক বেশি আদান প্রদান হওয়াতে
কারোর সাথে কারো মিল হয় না, যার কারণে অথবা কিছু না কিছু আহ, অমিল তৈরি হয়। না হলে বাবা মা, সন্তান বাবা মায়ের মতো হয়, তাই দেখে হুবহু তাদের মতো হয় না, কিছু বৈশিষ্ট্যের কিন্তু পরিবর্তন ঘটে, এটা ক্রসিং ওভারের কারণে ঘটে। হ্যাঁ। আচ্ছা জুনায়েদ, অনেক আগের কোশ্চেন অনেক পরে করছো। টোটাল বডিতে 46টা ক্রোমোজোম থাকে নাকি প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে? প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে 46টা ক্রোমোজোম থাকে ভাইয়া। ঠিক আছে, অভিব্যক্তি, যেটাকে অনেক সময় ইভলিউশনও বলা হয়, মায়োসিসের মাধ্যমে বৈচিত্র্য হয়, আর বৈচিত্র্যের মাধ্যমে ইভলিউশন হয় বলে বিজ্ঞানীদের ধারণা। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, এটাও আগেরই কথা। গ্যামিট মানে জনন কোষ তৈরি হয় মিওসিসের মাধ্যমে, এবং এভাবে বংশবৃদ্ধি হয়, যৌন জনন হয় আর কি। মনে রাখবা, যৌন জনন হচ্ছে সেই জনন, যৌন জনন হচ্ছে সেই জনন, সেটা হচ্ছে যেটা আহ শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জননটা হবে সেটাকে আমরা বলবো যৌন জনন। ঠিক আছে? হ্যাঁ। যৌনুক্রম, যৌনুক্রম ব্যাপারটা আমরা এখনই বুঝবো না। আমি তোমাদেরকে সহজ করে বলেছিলাম যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা পর পর ঘুরে আসার প্রক্রিয়াকে বলা হয় যৌনুক্রম। এটা তোমরা আহ 5 অধ্যায় 6 অধ্যায়ের ওইদিকে গিয়ে ছবি সহ টেডিসের যৌনুক্রম শিখবা। মেন্ডেলের সূত্র 9 10-এ তোমরা হালকা পাতলা পড়ে আসছো। ওই যে জেনেটিক্সের যে দুটো সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, তোমাদের প্রাণীবিজ্ঞানের 11 অধ্যায়ে এই জিন তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা আছে, দুটা সূত্রের 7টা ব্যতিক্রম। ঠিক আছে? তো এই মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা মিওসিস ছাড়া দেওয়া সম্ভব না, মিওসিসের মাধ্যমেই ব্যাখ্যা দেওয়া যায়। ওকে। হ্যাঁ, ওই ক্যাপিটাল টি স্মল টি ওগুলাই। আচ্ছা, তো এই ছিল আমাদের মিওসিসের গুরুত্ব। মিওসিসের আরো একটা গুরুত্ব আসে, সেটা হচ্ছে ওই যে বৈচিত্র্য আনয়নে মিওসিসের ভূমিকা কি, ওটা তোমাদের বই এভাবে লেখা নাই। হ্যাঁ, ওটা আমরা আগামী বৃহস্পতিবার যখন সৃজনশীল পড়বো তখন আমরা দেখবো। হ্যাঁ। আচ্ছা, যৌনক্রম নিয়ে তবুও অনেকেই প্রশ্ন করছো, আসো আমরা একটু যৌনক্রমটা হালকা করে দেখে আসি। তোমাদের 6 অধ্যায়ে যৌনক্রম পাবা, তা আমাকে একটু 6 অধ্যায়ে আসতে হচ্ছে, আসো। 6 অধ্যায়ের নাম ব্রায়োফাইটা টেরিডোফাইটা। হুম। তো এই যে পেজ নাম্বার মানে হয় আমার বইতে 233, এই যে দেখো যৌনক্রম ব্যাপারটাকে আমি একটু ছোট করে দেখাচ্ছি। হুম। দেখো, শুরু থেকে এখান থেকে দেখাই। ধরো এটা একটা টেরিস, মানে ফার্ন উদ্ভিদ ভাই। হ্যাঁ, ফার্ন তোমরা দেখছো? ফার্ন চেনো তোমরা? ওই যে রাস্তাঘাটে দেয়ালে সব জায়গাতেই হয়। হুম। টেরিস বলে এটাকে, ইংলিশে ফার্ন বলে। এবার চিনতে পারবা, দেখো না এগুলা সব জায়গাতেই। আমাদের বাড়ির আশেপাশে অনেক, আমরা তুলে তুলে খাই এগুলা। বুঝছো, ওইগুলাকে ঢেকি শাক বলে। এই যে এদের কচি পাতাগুলা পেঁচানো হয়। মজার জিনিস, আমার ভালোই লাগে। আমাদের এলাকার গ্রামে ওই দিকে ধরো যাদের কোনো ইনকাম নাই, কোনো পেশা নাই, ওরা এগুলা তুলে তুলে বিক্রি করে। রিজিক কিভাবে আসে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এই হলো ওই টেরিস। এরা ডিপ্লয়েড, এদের দেহকোষ ডিপ্লয়েড। টেরিসের প্রজননের সময় স্পোর তৈরি হয়, এই যে স্পোর। স্পোর হ্যাপ্লয়েড, তাই না ভাই? স্পোর হলো এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সেই স্পোর আবার অঙ্কুরিত হয়ে এই প্রোথালাস নামের একটা গঠন তৈরি হয়, এটাও হ্যাপ্লয়েড, যেহেতু এটা স্পোর থেকে তৈরি হয়েছে, এটা পুরোটাই হ্যাপ্লয়েড দেহ। এই প্রোথালাস নামের এই পান পাতার মতো একটা উদ্ভিদ তৈরি হয়। এ বড় হয়, সবুজ রঙের হয়, খাবার নিজেরাই নিজের খাবার নিজে তৈরি করে, মানে ও একটা দশা, এও জীবনের একটা পর্যায়। এর মধ্যেই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। দেন ওই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়। জাইগোট হয়ে তারপরে ওই জাইগোট থেকে ছোট কচি টেরিস বের হয়। তারপরে সেটা বড় হয়ে এই যে পূর্ণাঙ্গ টেরিস হয়। তো তোমরা যদি একটু খেয়াল করো, এই টেরিসের জীবন চক্রে আমরা দেখছি যে এই দশাতে জাইগোট ডিপ্লয়েড, পূর্ণাঙ্গ টেরিস ডিপ্লয়েড, ওর স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, দেন সেখান থেকে স্পোর হ্যাপ্লয়েড, প্রোথালাস হ্যাপ্লয়েড,
শুক্রাণু, ডিম্বাণু, হ্যাপ্লয়েড। তাহলে জীবনের দুটো দশা, একবার ডিপ্লয়েড দশা, একবার হ্যাপ্লয়েড দশা। এবং হ্যাপ্লয়েড দশা বেশ লম্বা সময় জুড়ে অবস্থান করছে জীবনে। এটাকে, এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরে ঘুরে আসছে, এই ব্যাপারটাকে বলা হয় যৌনক্রম। ঠিক আছে। হুম। অনেক জীবেই যৌনক্রম দেখা যায়, অনেক জীবে আবার দেখা যায় না। যাই হোক, তো এই যৌনক্রমের ব্যাপারটা মায়োসিসের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো, তাই না? আচ্ছা, এরপরে আসো, আমরা মাইটোসিসের একটা গুরুত্ব রেখে আসছিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, না, জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে হয়। তোমাদেরকে বলেছিলাম এটা পড়ানোর সময় পড়াবো। এই যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম জনন কোষের সংখ্যা বৃদ্ধি মানে কি আসলে এমন যে একটা শুক্রাণু থেকে দুটো শুক্রাণু তৈরি হচ্ছে? এই একটা শুক্রাণু, এখান থেকে দুটো শুক্রাণু মাইটোসিস করে দুটো শুক্রাণু তৈরি হচ্ছে, এমনটা তো না। তাহলে এখানে আসলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটাতে মাইটোসিস ভূমিকা রাখে, এটার মানেটা আসলে কি? এটা শেখার জন্য আমাদেরকে যেতে হবে প্রাণীবিজ্ঞান বইয়ের 9 অধ্যায়ে। অধ্যায়ের নাম মানব জীবনের ধারাবাহিকতা। খুবই বেসিক একটা চ্যাপ্টার। মানুষের প্রজনন রিলেটেড কথাবার্তা দেওয়া আছে এই চ্যাপ্টারে। প্রজনন রিলেটেড কথাবার্তা, পুরুষ এবং স্ত্রী দেহে কোন কোন প্রজনন অঙ্গ আছে, হরমোন কি কি আছে, এগুলা নিয়ে কথাবার্তা আছে। এইখানে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, এগুলো আছে। এইখানে আমরা পাবো এই ব্যাপারটা যে কিভাবে শুক্রাণু তৈরি হয় আর শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হয়। হুম, চলে আসছি। আমরা ইন্টারে থাকতে বই পড়ার পরে পরে এই চ্যাপ্টার পুরোটা পড়ে ফেলছিলাম, নিজের সম্পর্কে আগে জানতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, তো এই যে আসো, শুক্রাণু জনন বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস, স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ ডিপ্লয়েড, সেই জনন মাতৃকোষ থেকে এই যে সব শেষে তৈরি হয়েছে শুক্রাণু, হ্যাপ্লয়েড শুক্রাণু। তবে সেটা তো আর একবারেই তৈরি হয় না, কিছু ব্যাপার স্যাপার আছে। আসো দেখো, তোমরা আমাকে বলো তো, জনন মাতৃকোষে যদি মিওসিস হয়, কয়টা শুক্রাণু তৈরি হবে? বলো। একটা জনন মাতৃকোষে মিওসিস হলে কয়টা শুক্রাণু তৈরি হবে? চারটা, কারণ মিওসিসে একটা থেকে চারটা কোষ তৈরি হয়। ওকে, চারটা কোষ তৈরি হবে। কিন্তু আমরা যদি একটা ট্রিক্স ফলো করি, যে আমরা জনন কোষের সংখ্যা বাড়াতে চাই, শুক্রাণুর সংখ্যা বেশি বেশি উৎপাদন হোক শুক্রাণু, এটা চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। খেয়াল করো, এখানে সেটাই করা হয়েছে। প্রথমে জনন মাতৃকোষে একবার মাইটোসিস ঘটানো হয়েছে, তাহলে ওইরকম দুটা জনন মাতৃকোষ তৈরি হয়েছে, কারণ মাইটোসিস তো হুবহু একই রকম কোষ তৈরি করে। দেন আবার মাইটোসিস ঘটানো হয়েছে, সেখান থেকে এক দুই তিন চার, চারটার জনন কোষ, জনন মাতৃকোষ তৈরি হয়েছে সেম, কারণ এগুলো মাইটোসিস। এখন তোমরাই বলো, দুইবার মাইটোসিস করার পরে যখন আমরা এরকম চারটা জনন মাতৃকোষ পাইলাম, এদের প্রত্যেকের মধ্যে যদি এখন মিওসিস প্রক্রিয়া শুরু হয়, তাহলে টোটাল কয়টা শুক্রাণু তৈরি হবে? বলো। ওকে, আনিকা, স্বপ্না, জুনায়েদ, রিয়া, ওয়াসিমা, সবাই বলতে পারছো, ভেরি গুড। 16টা। তাহলে জাস্ট খেয়াল করে দেখো, শুক্রাণুর সংখ্যা কত গুণ বাড়লো? 4 গুণ, তাই না? তো এই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে কে ভূমিকা রাখলো, মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস সংখ্যা বৃদ্ধি পর্যায়ে লেখা আছে। তো এই ব্যাপারটাই আসলে ওইখানে উল্লেখ করা আছে, বুঝেছো তোমরাই? তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা রাখে, এই কথাটা সত্যি। এটার মানে এটা না যে একটা শুক্রাণু থেকে
দুটা শুক্রাণু তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। এটার মানে হচ্ছে এটা শুক্রাণু তৈরির আগেই শুক্রাণু যে কোষ থেকে তৈরি হবে সেই কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। আবারও বলছি, দেখো এটা একটা জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষে মিওসিস হয়। আমরা মিওসিসের প্রথম ক্লাসে পড়েছি। মিওসিস হয় দুই জায়গায়, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। তো এই হচ্ছে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, যেখানে মিওসিস হলে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। তো শুক্রাণু তৈরি হবে চারটা, একটা কোষ থেকে মিওসিস প্রক্রিয়া চারটা কোষ তৈরি হয়। তো জনন মাতৃকোষ এখান, আচ্ছা তার আগে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সুরভি বলছে ভাই জনন মাতৃকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য কি? খুবই ইম্পর্টেন্ট পার্থক্য আছে ভাই। জনন মাতৃকোষ ডিপ্লয়েড, জনন মাতৃকোষ জনন কোষ না। জনন কোষ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু যারা মিলিত হয়ে সন্তান উৎপাদন করে। আর জনন মাতৃকোষ হচ্ছে সেই কোষ যেই কোষ বিভাজিত হয়ে জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষ হয় 2N আর জনন কোষ হয় N। জনন মাতৃকোষ কখনোই জনন কাজে অংশ নেয় না। জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়। শুক্রাণু আর ডিম্বাণু হলো জনন কোষ। এরা তৈরি হয় এই জনন মাতৃকোষ থেকেই, এবং তারপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে সন্তান উৎপাদন হয়। তাহলে জনন মাতৃকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য হচ্ছে জনন মাতৃকোষ ডিপ্লয়েড, জনন কোষ হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষ থেকেই মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়। রিয়া বলছে মাইটোসিস কি এখানে কৃত্রিম ভাবে করা হয়? না না, এটা আমাদের বডিতেই হয়। আর আমাদের হিউম্যান বডিতেই এই জনন মাতৃকোষ মিওসিস করার আগেই মাইটোসিস করে। আবারও বলছি প্রক্রিয়াটা আসো। তাহলে এই যে ধরো জনন মাতৃকোষ, নর্মালি এখান থেকেই মিওসিস প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। একবার মিওসিস করলে চারটা জনন কোষ তৈরি হয়। যেমন এই জনন মাতৃকোষ থেকে একবার মিওসিস প্রক্রিয়ায় চারটা শুক্রাণু তৈরি হবে, এটাই নিয়ম। তো আমরা যদি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে চাই, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে চাই, মানে বডি তো এটা চায় জনন কোষ বেশি বেশি তৈরি হোক, যেন প্রজননটা সুনিশ্চিত হয়। তো বডি এই জন্য কি করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে চায়। কিভাবে বৃদ্ধি করবে খেয়াল করে দেখো। প্রথমে সে জনন মাতৃকোষের মধ্যে একবার মাইটোসিস বিভাজন ঘটিয়েছে, ফলে দুইটা জনন মাতৃকোষ তৈরি হয়েছে। একটা জনন মাতৃকোষ থেকে দুইটা, কারণ আমরা জানি মাইটোসিসের ফলে হুবহু একই রকম কোষ তৈরি হয়। তাহলে একবার জনন মাতৃকোষে মাইটোসিস হলে দুই দুইটা জনন মাতৃকোষ তৈরি হবে। সেখানে যদি আবারও মাইটোসিস হয় তাহলে চারটা জনন মাতৃকোষ হবে। এখানে যদি আরো একবার হতো তাহলে আরো আটটা জনন মাতৃকোষ হতো, তখন 32টা শুক্রাণু তৈরি হতো, আরো বেশি। ওটা ওর প্রয়োজন অনুযায়ী তৈরি করে, বুঝছো? এবং এইভাবে না হলে আসলে বেশি শুক্রাণু উৎপাদন করা সম্ভব না। তোমরা কি জানো যে হিউম্যান বডিতে, মেল বডিতে প্রতি সেকেন্ডে কতগুলো শুক্রাণু তৈরি হয়? দুইটা টেস্টিস মিলায়, টেস্টিস যেটাকে আমরা শুক্রাশয় বলি, প্রতি সেকেন্ডে অনেক। সেকেন্ড তো ভাই খুবই অল্প সময়, তাই না? 1500, প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু তৈরি হয়। ইমাজিন করতে পারো? এটা লেখা আছে তোমাদের বইতেই, আসলে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500 শুক্রাণু উৎপাদন করে। আচ্ছা, তাহলে 1500 শুক্রাণু উৎপাদন করার জন্য আগে জনন মাতৃকোষে মাইটোসিস হতে হয়, এবং এভাবেই জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মাইটোসিস আর মায়োসিসের গুরুত্বটাও পড়ে ফেললাম। আচ্ছা, দীপ বলছো ভাই অভিব্যক্তি কি? অভিব্যক্তি মানে হচ্ছে ইভলিউশন। ইংলিশে ইভলিউশন, বাংলায় অভিব্যক্তি। এটা কাইন্ড অফ বিবর্তনের মতো ভাইয়া, এক প্রজাতি থেকে আরেক রকম প্রজাতির সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা আসো, এবার আমরা ক্রসিং ওভারের আরেকটু পড়বো। আচ্ছা, রিয়া একটা ভালো কোশ্চেন করছো ভাইয়া, যে মেয়েদের বডিতে মাসে একটা ডিম্বাণু তৈরি হয়, বেশি হওয়ার কথা না? আচ্ছা আসতেছি সেই প্রশ্নে। সুরভি বলছো মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়? একটি কোষ থেকে দুটা কোষ তৈরি হবে, একটা থেকে দুইটা। হুম, ঠিক আছে, ইভলিউশন ইংলিশ, বাংলাটা বিভক্তি ভাইয়া। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আমরা গতদিন শুক্রাণু আর ডিম্বাণুর সাইজ দেখছিলাম।
শুক্রাণু খুবই ছোট, ডিম্বাণু অনেক বড়। ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে একটু ডিম্বাণু তৈরির ব্যাপারটাও বুঝাই দেই। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো যে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, তো এই জাইগোট তৈরিতে শুক্রাণু এবং ডিম্বাণু দুজনারই কি সমান ক্রেডিট, নাকি কারো বেশি কারো কম? তোমরা কি গেস করতে পারো? জাস্ট বলো, সমান ক্রেডিট নাকি কারো বেশি কারো কম? ওকে, তোমরা বলেছো ভাই সমান। ঠিক আছে, আসো আমরা একটু নিষেকটা দেখি। দিস ইজ এ ওভাম, দিজ আর সাম স্পার্মস। বেশ কয়েকটা ওভাম বা ডিম্বাণু একটাই, শুক্রাণু অনেকগুলা। শুক্রাণু ডিম্বাণুর ভেতরে ঢুকছে, ঢুকছে, ঢুকছে। দেখো তো শুক্রাণুর কোন অংশটা ডিম্বাণুর ভেতরে ঢুকলো, পুরা বডি নাকি শুধু মাথাটা? মাথা বলতে শুধু নিউক্লিয়াস। খেয়াল করো, শুধু শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভেতরে ঢুকেছে, শুধু নিউক্লিয়াসটা ঢোকে, বাকি লেজ বাইরেই থেকে যায়, ওটা প্রয়োজন নাই। আচ্ছা, তো দুইটা কোষের সাইজ দেখো, এবং শুক্রাণু নিউক্লিয়াসে তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো, শুক্রাণু নিউক্লিয়াসে আছে 23টা ক্রোমোজোম, ডিম্বাণুতে আছে 23টা ক্রোমোজোম, শুক্রাণুতে আছে 23টা ক্রোমোজোম। এই দুই মিলায় ডিম্বাণুতে হয়ে গেল 46টা, মানে ডিম্বাণু হয়ে গেল জাইগোট। আচ্ছা, শুক্রাণু এই 23টা ক্রোমোজোম দেওয়া ছাড়া তোমাদের কি মনে হয় এই জাইগোট তৈরিতে অনেকগুলা সাইটোপ্লাজম দিয়েছে, অনেকগুলা মাইটোকন্ড্রিয়া দিয়েছে, অনেকগুলা রাইবোজোম, এগুলো কি দিয়েছে শুক্রাণু? দেখো তো, পুরা কোষটা কিন্তু ডিম্বাণুই, পুরা কোষের সবকিছু নিয়ে ছিল ডিম্বাণু, শুক্রাণু শুধু 23টা ক্রোমোজোম দিয়েছে। তাহলে তোমরা একটু আগে যেটা বলেছিলে যে জাইগোট তৈরিতে শুক্রাণু আর ডিম্বাণুর ক্রেডিট সেম, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ভাইয়া। ম্যাক্সিমাম ক্রেডিট ডিম্বাণুর। শুক্রাণু অনলি যে জিনিসটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 23টা ক্রোমোজোম। এখন তুমি এটা বলতে পারো না যে ভাইয়া 23টা ক্রোমোজোম, তার মানে তো বাবার, আমাদের জন্মদানের পেছনে বাবার ভূমিকা কম। ওই 23টা ক্রোমোজোম না হইলে আমরা কখনো জন্ম নিতে পারতাম না। বাট 23টা ক্রোমোজোম দেওয়ার পরে, এরপরে যদি তুমি কম্পেয়ার করতে চাও, তো তোমার জাইগোটের প্রায় 70 to 80% গঠনই সরাসরি ডিম্বাণুটাই। ডিম্বাণু আগে যা ছিল, মানে আমি তোমাকে যদি বলি জাইগোট আর ডিম্বাণুর পার্থক্য কোথায়, এটা তো একটা ডিম্বাণু, তাই না? এটা একটা ডিম্বাণু, আর এটা একটা জাইগোট। এর পার্থক্য কোথায়? জাইগোট আর ডিম্বাণুর পার্থক্য হলো ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম ছিল, আর জাইগোটে 46টা ক্রোমোজোম আছে। বাকি ডিম্বাণু যা ছিল তাই আছে। ঠিক আছে। হ্যাঁ, এটা আজমল স্যারের বই, তোমাদের প্রাণীবিজ্ঞান বই, 9 অধ্যায়। তো এখন তাহলে ব্যাপারটা বুঝলা। তাহলে যদি শুক্রাণু আর ডিম্বাণু বানাইতে হয়, কোনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে বানাইতে হবে, শুক্রাণুকে নাকি ডিম্বাণুকে? কারণ জন্মদানের ক্ষেত্রে দুটারই তো সেম ক্রেডিট না, দুটারই তো একই গুরুত্ব না। একজনের গুরুত্ব বেশি, ডিম্বাণুর গুরুত্ব বেশি। ঠিক আছে। তাই ডিম্বাণুটা তৈরি হবে খুব পারফেক্ট ভাবে, কারণ ডিম্বাণুর উপরই বাচ্চার কোয়ালিটি নির্ভর করছে। তো কম্পেয়ার করলে দেখব, একটা জনন মাতৃকোষ থেকে প্রতি মাসে, একটা জনন মাতৃকোষ থেকে প্রতি মাসে অনেক ধাপ শেষে একটা মাত্র ডিম্বাণু তৈরি হয়। প্রতি 28 দিনে ফিমেল বডিতে একটা ডিম্বাণু তৈরি হয়। বাকি, ধরো মিওসিসে তো 4টা ডিম্বাণু হওয়ার কথা ছিল, বাকি 3টাকে ইচ্ছা করে নষ্ট করে দেওয়া হয়। ইচ্ছা করি যে সব ফোকাস একজনকেই দিব, আমার অতগুলা লাগবে না, আমার একটা লাগবে, একটা হবে, ভালো হবে, বেস্ট কোয়ালিটি হবে, বাকিগুলা দরকার নেই, ফালাই দাও। ওগুলাকে নষ্ট করে দেওয়া হয়, একটাকে দেওয়া হয়। আর শুক্রাণু তো ছোট জিনিস, ওর 23টা ক্রোমোজোম ঠিক থাকলেই হবে। তো ওই শুক্রাণু সেকেন্ডে তৈরি হইতেছে 1500টা, কোনো গুরুত্বই নাই, আরে হয়েছে হোক, 1000টা হোক, 2000টা হোক,
কোনো সমস্যা নেই, কিন্তু ডিম্বাণু মাস শেষে একটাই দরকার, এবং সেটা যেন হয় বেস্ট কোয়ালিটি। কারণ বাচ্চার ম্যাক্সিমাম জিনিস ডিপেন্ড করবে ডিম্বাণুর উপর। বুঝছো ব্যাপারটা? এবং এটা যে আমাদের জন্মের শুরু থেকেই, আমাদের জন্মদানের শুরু থেকেই, জন্মদানের প্রসেস পর্যন্ত মায়ের অবদান আসলে বাবার সমান না। এইটা স্বীকার করার, মানে অস্বীকার করার সুযোগ নেই। এই জন্য তুমি হাদিস পড়ো, দেখবা কোনো এক সাহাবী রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করছে যে, রাসূল, আমার বাবা মা দুজনই বেঁচে আছে, আমি কাকে বেশি সেবা যত্ন করব? সরাসরি রাসূল বলছে তোমার মার সেবা যত্ন করবা। তিনি কিন্তু এখানে সাম্য প্রতিষ্ঠা করেনি যে বাবা মা সমান, দুজনেরই সেবা করবা, কেন করবা না। উনি বলছে তোমার মার সেবা করবা। ওই সাহাবী বলছে তারপরে? রাসূল বলছে তোমার মারই সেবা করবা। সাহাবী অবাক হয়েছে। আচ্ছা রাসূল, তারপরে কার সেবা করব? উনি তৃতীয়বারও বলছে মার সেবাই করবা। হ্যাঁ মানে সাহাবী বলছে আচ্ছা এরপরে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে রাসূল বাবার কথা বলতে চাচ্ছে না, কিন্তু সাহাবী শুনতে চাচ্ছে যে আমি আসলে বাবার সেবা কি করব না। চতুর্থবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারপরে যদি হয় তাহলে তোমার বাবার সেবাও করবা। অর্থাৎ তুমি যে সন্তান, তোমার জন্মের পেছনে তো আসলে মার যত অবদান বাবার অতটা নাই আসলে, হ্যাঁ, সত্যি কথা যেটা। এই জন্য আমরা বাবার সাথে অবশ্যই খারাপ ব্যবহার করব না। হ্যাঁ, আজকে কি আবার বাবার সাথে রাগারাগি করিও না যে জন্মদানের পেছনে তো তোমার ক্রেডিট নাই বা খুবই কম। বাবার অবশ্যই ভূমিকা আছে, কিন্তু মার ভূমিকা আসলে অতুলনীয়। সেটা আসলে এই জগতে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ, 23টা ক্রোমোজোম তো দিছে বাবা। ওইটাই আর কি। তো এখানে তুমি আমাদের ইসলামে বলো বা বায়োলজিক্যালি বলো, জন্মদানের পেছনে মার ক্রেডিট অনেক বেশি, ডিম্বাণুর ক্রেডিট অনেক বেশি। এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, তোমাদের যেহেতু আইডিয়া আছে আমি একটু বলি, যে ফিমেল বডিতে একটা জরায়ুর দুই পাশে দুটা ডিম্বাশয় থাকে। দুইটা ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটা ডিম্বাণু তৈরি হয়, প্রতি মাসে একটা ডিম্বাণু তৈরি হয়। দুটা থেকেই দুটা তৈরি হয় না, একটা তৈরি হয়। যদি কোনো মাসে এই ডিম্বাণু থেকে এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরির কাজটা আগায় যায়, তাহলে ওই ডিম্বাশয় কাজ করা বন্ধ করে দেয়। ওই মাসে আর কিছু করবে না, পরের মাসে দেখা যাক। তো যে যেটাই হোক না কেন, প্রতি মাসে একটা ডিম্বাণু তৈরি হবে। যে ডিম্বাশয়ে আগে আগায় যেতে পারে সেই কাজটা করে, একটা ডিম্বাণুই তৈরি হয়। এবং যদি সেই মাসে এই ফিমেল বডিতে স্পার্ম আসে, তাহলে সেই স্পার্ম গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে এবং বাচ্চা জন্ম দেয়। এবং এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই, টুইন বেবি কিভাবে হয়। কোনো মাসে নর্মালি একটা ডিম্বাণু তৈরি হওয়ার কথা প্রতি মাসে, কোনো মাসে দুটা ডিম্বাণুও তৈরি হতে পারে, হতেই পারে। দুটা ডিম্বাণু তৈরি হলে শুক্রাণু তো ভাই ওই যে মিলনের সময় শুক্রাণু আসে কোটি 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 কোটি। হ্যাঁ, কিছু যায় এইদিকে, কিছু যায় ওইদিকে। এই দিকে যারা যায়, ধরো এখানে ডিম্বাণু আছে, তারা তো ডিম্বাণুর সাথে মিলিত হয়। ওইদিকে যারা যায়, ধরো এইদিকে কোনো ডিম্বাণু নাই, তারা কি হতাশ, আরে আসলাম কেউ নাই, যাই হোক, কিছু করার নাই। ঠিক আছে। কিন্তু কোনো মাসে যদি এমন হয় যে দুই ডিম্বাশয় থেকেই দুটা ডিম্বাণু তৈরি হয়েছে, হতেই পারে, বডির ইচ্ছা ভাইয়া, হ্যাঁ, তাহলে কি হবে? দুইটা ডিম্বাশয়, সরি, দুটা ডিম্বাণু দুটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে। তাহলে একসাথে দুটা বাচ্চা হবে, যমজ বাচ্চা হবে। আর তোমরা বলো তো, এই বাচ্চা দুটা কি সেম হবে দেখতে, নাকি আলাদা আলাদা হবে? আলাদা হবে। কারণ এই ডিম্বাণু, এই ডিম্বাণু দুইটাই আলাদা আলাদা ডিম্বাণু, এরা আলাদা আলাদা প্রক্রিয়ায়, মানে মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। এবং এর ক্রোমোজোমের বিন্যাস ওর ক্রোমোজোমের বিন্যাস আলাদা, ক্রসিং ওভারে আলাদা আলাদা হয়েছে, হ্যাঁ? আর এই ডিম্বাণু আর ওই ডিম্বাণু ভিন্ন ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে। এই শুক্রাণুগুলাও সবাই আলাদা আলাদা, এদের জেনেটিক বিন্যাস আলাদা আলাদা। যার কারণে এই বাচ্চা দুটা দেখতে আলাদা হবে, একসাথেই বড় হবে, জন্ম নেবে একসাথেই, কিন্তু ভিন্ন হবে। এটা এদেরকে নন আইডেন্টিক্যাল টুইন বলে। তোমরা এরকম দেখছো না, যে যমজ কিন্তু ভাই বোন, অথবা দেখতে একদমই আলাদা কিন্তু যমজ, এরকম হয়। হ্যাঁ, এটার কারণ হচ্ছে এটাই। আর একই যমজ হওয়ার ব্যাপারটা এরকম, ধরো ওইদিকে একটাই, মানে ওই মাসে একটাই ডিম্বাণু তৈরি হয়েছে, একটাই, দুইটা না, একটাই ডিম্বাণু তৈরি হয়েছে, এইটাই।
এবং সেই ডিম্বাণুটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে, ধরো এটা হচ্ছে জাইগোট হইছে। জাইগোটে ক্লিভেজ হয়। ক্লিভেজ মানে তো একটা থেকে দুটা কোষ তৈরি হওয়া, তাই না? এবং এই দুটা কোষ কিন্তু মাইটোসিসের মাধ্যমেই তৈরি হয়েছে, তাই এরা গুণাগুণের দিক থেকে সেম। দেন ক্লিভেজ হয়ে আবার চারটা কোষ হওয়ার কথা, দুটো থেকে চারটা, কিন্তু যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি দুটা কোষ আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়েছে কোনো কারণে, হয়েছে আলাদা, এখন কি করার? তাহলে এটা থেকে একটা বাচ্চা হবে, ওটা থেকে আরেকটা বাচ্চা হবে, মানে এটা থেকে একটা ভ্রূণ, ওটা থেকে আরেকটা ভ্রূণ। এখন বলো এরা কি দেখতে সেম হবে না ভিন্ন হবে? এরা দেখতে সেম হবে, কারণ এরা ভাইয়া একটা জাইগোট মাইটোসিস হয়ে দুইটা কোষ হওয়ার সময় এই কোষ দুটা সামহাও আলাদা হয়ে গেছিল। এদের কিন্তু পুরা জিনোম সেম, পুরা জেনেটিক কপি সেম। এর কারণে এরা একই রকম হবে, এরা হলো আইডেন্টিক্যাল টুইন। ঠিক আছে। আচ্ছা, আমরা কোষ বিভাজনে চলে আসি, যেটা আমরা পড়তেছিলাম সেটাতে আসি। ওকে, তো ওগুলো তোমরা সেকেন্ড পেপারে। তিনটা কিভাবে হয়? ওই যে, তাহলে কোনো মাসে যদি তিনটা ডিম্বাণু তৈরি হয় তাহলে তিনটা বাচ্চা হবে। আচ্ছা, এরপরে ক্রসিং ওভার আমরা যেটা পড়ছি, এখানে আরেকটু ডিটেলস দেওয়া আছে, আসো দেখি একটু। ক্রসিং ওভার কাকে বলে? সেটা হচ্ছে যে ক্রসিং ওভারে কোথায় কখন হয়, মায়োসিস একের প্যাকেটেন উপপর্যায়ের এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পারস্পরিক অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। হ্যাঁ, নন আইডেন্টিক্যাল টুইন গার্ল বয় দুটাই হতে পারে ভাইয়া। আচ্ছা, তাহলে ক্রসিং ওভারের সংজ্ঞা পড়বা, এটা পরীক্ষায় আসে। ক্রসিং ওভার আবিষ্কার করেন থমাস হান্ট মর্গান। এই তোমরা 9-10-এ টটিপটেন্সি পড়ছো? একটা কোষ বিভাজিত হয়ে যে কোনো অঙ্গে বা যে কোনো উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে বলে টটিপটেন্সি। ওইটা আবিষ্কার করেছিলেন ইনি মর্গান। ওই মর্গান, এই মর্গান সেম মর্গান, থমাস হান্ট মর্গান। ঠিক আছে। উনি ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন। ক্রসিং ওভারের কৌশল দেওয়া আছে এখানে, জাস্ট তিনটা পয়েন্ট লেখা আছে। এটা আসলে তেমন কিছুই না। হ্যাঁ, নাবিলা তোমাদের মধ্যে একজন বলে যে আমি নন আইডেন্টিক্যাল টুইন। তোমার তাহলে আরেকজন কি, ভাই না বোন? আর ও কই, ওরাও ক্লাসে নিয়ে আসো। ও তাহলে তো ইন্টারে পড়ে না, ফার্স্ট ইয়ারে। আমাদের হচ্ছে অফলাইন ব্যাচে ছিল। হুম। ওকে আমাদের কোর্সে ভর্তি আছে। আরে আর টুইনের জন্য আমাদের না একটা স্পেশাল প্যাকেজ আছে। রেটিনার অবশ্যই এটা একটা নীতিমালা যে যদি কোনো টুইন পড়তে চায়, ধরো দুজনই কোচিং করবে, তাহলে একজনকে ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হতে হয়, ধরো আমাদের কোর্স ফি ধরো 4,000, আর অন্যজন এমনিতেই 2,000 টাকা, মানে 50% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে। তাহলে তোমার বোন ভর্তি হলে ও 2,000 টাকা, মানে ও 2,000 টাকা কোর্স করতে পারবে, বা তুমি 2,000 টাকা কোর্স করতে পারবা। সাদিয়া বলছে আমরা দুজন আইডেন্টিক্যাল টুইন, কি অবস্থা! কিরে ভাই, এত টুইন কই থেকে আসলো? আর তোমার তোমার বোন কই? আইডেন্টিক্যাল মানে তো তোমার অবশ্যই বোন। আইডেন্টিক্যাল টুইন গুলো এমন হয়, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, এরকম। ওটা ছেলে মেয়ে হওয়ার সুযোগ নেই। নন আইডেন্টিক্যাল টুইন ছেলে ছেলেও হতে পারে, মেয়ে মেয়েও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো ক্রসিং ওভারের কৌশলে আসি। ও, একসাথে ক্লাস করো, ঠিক আছে, গুড। ক্রসিং ওভারের কৌশল, এটাতে দেখো, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে ক্রসিং ওভার কাকে বলে, বা ক্রসিং ওভারের প্রক্রিয়াটা লিখো। তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারবো, প্রথমে নন সিস্টার ক্রোমাটিড গুলা, হ্যাঁ, নন সিস্টার ক্রোমাটিড এগুলো একই স্থান বরাবর ভেঙে যাবে। ভেঙে যাবে মানে আলাদা হবে। কোন এনজাইমের প্রভাবে? দেখো, এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে। এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে। এই যে এটাকে আমরা বলতে পারি এখানে, খেয়াল করে দেখো, এগুলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই যে এরা দুইজন, এই সাদাটা আর কালোটা, এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এগুলোর একই জায়গায় এগুলা ভেঙে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে আসলে। কোন এনজাইমের প্রভাবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে। তারপরে কি হবে? একটার অংশের সাথে অপরটার অংশ জোড়া লাগবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে কালো অংশটা সাদার কাছে চলে আসবে, আর সাদা অংশটা কালোর কাছে চলে যাবে। দেখো, এই সাদা অংশ ছিল এ, আর কালো অংশ ছিল এ প্রাইম। এখানে যেটা হয়েছে, এ চলে গেছে
ওই কালো ক্রোমোজোমে, আর এ প্রাইম চলে আসছে সাদা ক্রোমোজোমে। এরকম বিনিময় হয়েছে, এই কথা আমরা লিখবো। একটা অংশের সাথে অপর অংশ পুনরায় জোড়া লাগে, জোড়া লাগে কোন এনজাইম? লাইগেজ। তাহলে এই ক্রোম মানে জিনের বা ক্রোমাটিডের স্থান বিচ্ছিন্ন হয় বা ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে, আবার জোড়া লাগে লাইগেজ এনজাইমের প্রভাবে। এই তো ক্রসিং ওভার শেষ। ওই সময় কায়াজমা বা এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়। কেমন? এই খানিকটা, এক্স তো আসলে অত ভালো হয় নাই। হ্যাঁ, মোটামুটি যে এরকম এরকম একটা এক্স এর মতো গঠন এখানে লক্ষ্য করা গেছে, এই জন্য এটাকে কায়াজমা বলা হয়। শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে আমরা দেখেছিলাম যে ক্রসিং ওভারের পরে টার্মিনালাইজেশন হয়, প্রান্তীয়করণ হয়। প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। এইভাবে ক্রসিং ওভার হয়। এখন ক্রসিং ওভারের ফলাফলটা কি, এটা আমরা এর পরের টপিকে পড়বো। এই যে ক্রসিং ওভারের গুরুত্ব, এটা পড়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো ক্রসিং ওভারের অনেক গুরুত্ব আছে। ক্রসিং ওভারের গুরুত্ব তোমাদের পরীক্ষাতেও আসে। গুরুত্বগুলো তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম তিনটা গুরুত্ব একই ক্যাটাগরির। 4 আর 5 নম্বর গুরুত্ব একই ক্যাটাগরির। 6, 7, 8, 9 একই ক্যাটাগরির এরকম। আসো আমরা আলোচনা করি। তো ব্যাপারটা হচ্ছে ক্রসিং ওভারের তাৎপর্য, প্রথম কথা অপরিসীম। হুম। ক্রসিং ওভারের ফলে দুটা ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। ক্রোমাটিডের মধ্যে আছে জিন, তাহলে জিনেরও পরিবর্তন ঘটে। আর জিনের মধ্যে থাকে বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে। আর বৈশিষ্ট্যের পরিবর্তন হলে ভিন্নতা সৃষ্টি হয়, যেটাকে বৈচিত্র্য বলা হয়। তাহলে বৈচিত্র্যের সৃষ্টি হয়। বৈচিত্র্য হইলে নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা বাড়ে। আর নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা বাড়লে অনেক সময় অনেক দিনের ব্যবধানে নাকি নতুন প্রজাতি তৈরি হয়, বিজ্ঞানীদের এগুলো ধারণা। তো আমরা এই তিনটা কথা 3 পয়েন্টেই লিখবো, বাট ঘটনাটা ঘুরাই ফিরাই সেম। আমি একটু রিপিট করি। ক্রোমাটিডের বিনিময় মানে জিনের বিনিময়। দ্বিতীয় পয়েন্টে জিনের বিনিময় মানে বৈশিষ্ট্যের বিনিময়। বৈশিষ্ট্যের বিনিময় মানে প্রাণী বা উদ্ভিদে বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়া। বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়া মানে বৈচিত্র্য তৈরি হওয়া। বৈচিত্র্য তৈরি হওয়া মানে পরিবেশে, নতুন পরিবেশে বা ভিন্ন পরিবেশে টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি পাওয়া। আর টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি পাইলে আস্তে আস্তে নতুন প্রজাতির সৃষ্টি হয়। নতুন প্রজাতি বলতে ধরো, মনে করো আহ ওই যে জিরাফের বিবর্তন দেওয়া আছে, জিরাফেদের গলা অনেক লম্বা। তোমরা জিরাফ দেখছো সরাসরি? এমন কেউ আছো যে সরাসরি জিরাফ দেখো নাই? বিশাল লম্বা। ঢাকা এই যে আমরা মিরপুর চিড়িয়াখানাতে পিচ্চিকে নিয়ে গেছিলাম আমার, তো অনেকদিন পর আমিও দেখলাম। এই ছোট কালে দেখছি, বড় হওয়ার পর তার জিরাফ দেখা হয় নাই। তো বাবুকে নিয়ে গেছি যখন, তো আমি আসলেই খেয়াল করলাম এই তো বিশাল লম্বা। মানে লম্বা মানে কি, অস্বাভাবিক লম্বা। ওকে নিচ থেকে দেখা যাচ্ছে না, ওকে দেখার জন্য চিড়িয়াখানাতে ওই খাঁচার বাইরে উঁচু টাওয়ার বানাই দিছে, ওইখানে উঠে মানুষ দেখতেছে। তো বিজ্ঞানীদের দাবি যে এরা, এদের গলা এত লম্বা ছিল না, এদের গলা খাটোই ছিল। পরে এই যে উঁচু উঁচু গাছের পাতা খেতে খেতে ওদের আস্তে আস্তে নাকি গলা লম্বা হয়ে গেছে। তো এই যে এখন তাহলে গলা যেহেতু লম্বা হয়ে গেছে, তাহলে ওরা এখন লম্বা গাছওয়ালা জায়গাতেও টিকে থাকতে পারবে। তাহলে খাটো গলা আর লম্বা গলাওয়ালা দুই রকম প্রজাতি, নতুন প্রজাতি তৈরি হয়ে গেল, এরকম আর কি। মানুষের মধ্যে কেন উপপ্রজাতিতে ভাগ করা হয়নি? মানুষের মধ্যে উপপ্রজাতি ছিল ভাইয়া, তবে আমাদের উপপ্রজাতিগুলা বিলুপ্ত হয়ে গেছে বা ওরকম নাই পৃথিবীতে এখন আর, এরকম বলা হয়। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আর এরপরে আসো তাহলে 3টা পয়েন্ট গেল। এরপরে আসলে এগুলো লজিক আমার মাথাতেও ঢোকে না। তোমরা পড়ার জিনিস পড়বা। হ্যাঁ, আমরা গলা লম্বা করে খাইলে আমাদেরও গলা লম্বা হবে, তবে কয়েক কোটি বছর পরে আর কি। তো তোমরা চেষ্টা করতে পারো। এরপরে আসো, তাহলে প্রথম তিনটা বৈশিষ্ট্যটা সেম টাইপ ছিল। এরপরে আসো ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এই কথাটা দরকার, কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ। কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন মানে কি আমি বলি। ওই যে বাবা যখন আমরা ছোট পুঁই শাক লাগাইতো, তো পুঁই শাকের পাতা হতো এত বড়। তো বাবা পুঁই শাক তুলতো, আমরাও পাশে থাকতাম। আর বাবা বলতো যে তোমার দাদুর দাদু যদি এরকম বড় পাতা দেখতো, তাহলে আবার অজ্ঞান হয়ে যেত বা স্ট্রোক করে মরেও যেতে পারতো, হার্ট অ্যাটাক করতো, এত বড় পাতা। কারণ আগের দিনে পুঁই শাকের পাতা ছিল ছোট ছোট, খালি ডাঁটাই হয়, পাতা নাই, ছোট পাতা। তো এইটা আমরা
পুঁই শাকের যেহেতু পাতাটাই খাই, শাক অংশটা পাতাটাই, তাহলে বিজ্ঞানীরা কি করছে, এই পাতাটা কিভাবে বড় হয় সেই রকম প্রযুক্তি দিয়ে চেষ্টা করছে। ঠিক আছে। এবং হ্যাঁ, এখন এমন জাত আছে যেখানে পুঁই শাকের পাতা বিশাল বড় হয়। তাহলে এটা হচ্ছে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য হলো, তাই না? তো এই কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য তৈরি করতে, মানে হাইব্রিড জাত তৈরি করতে, ক্রসিং ওভার ব্যবহার করা হয়। ক্রসিং ওভারের সময় বা ক্রসিং ওভারের মতো করে জিন ইনসার্ট করা যায়, জিন প্রবেশ করানো যায়, এবং সেই জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটানো যায়, ফলে হাইব্রিড তৈরি হয়। ব্যাপারটা এরকম। তোমরা আমাদের দেশে বাউকুল নামের কোনো বড়াই খাইছো রে? বড়ের সময় এই দোকানে দেখবা একটা বড় বড় বড়াই ওঠে। এই বড়াই কিন্তু আগে ছিল না। ঠিক আছে। আমাদের দেশের বড়াই হচ্ছে ছোট ছোট টক বড়ই, তাই না? ছোট ছোট হয়, অনেকগুলা হয়, টক লাগে, খাওয়া যায় না, মেখে খাইতে হয়। কিন্তু বাউকুল কি এমন? অথবা আপেল কুল কি এমন? বাউকুল হয় অনেক বড় বড়, যে এত বড় বড় বড়াই আছে যে পাঁচ ছয়টাই মনে হয় 1 কেজি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, তাই না? তো এই এই বড়াটা আবার অতটা মিষ্টি না, টকও হয় না, কোনো কোনোটা মিষ্টি হইতে পারে। তোমরা জানো এই বাউকুলের বাউ মানে কি? BAU। BAU মানে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা কোথায় আছে জানো? এটা ময়মনসিংহে। ময়মনসিংহে যারা পড়াশোনা করে কৃষি নিয়ে, সেসব কৃষির শিক্ষার্থী, যারা সায়েন্টিস্ট বা গবেষণার কাজ করে, তারা এরকম হাইব্রিড জাতের বাউকুল তৈরি করছে এবং নাম দিয়েছে ওই ভার্সিটির নামেই, বাউকুল। বুঝছো? তো এই ক্রসিং ওভার ব্যবহার করে এই উন্নত উচ্চ ফলনশীল হাইব্রিড জাত উৎপাদন উৎপাদন করা যায় ভাইয়া। তাহলে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। শুধু বড়ই না, সব ক্ষেত্রেই বিভিন্ন বৈশিষ্ট্য প্রবেশ করানো যায়। হ্যাঁ, বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কৃত্রিম প্রজনন বিদ্যা। প্রজনন বিদ্যা মানে কি? রিপ্রোডাকশনের যে ব্যাপারগুলো, যেমন তোমরা দেখেছো হাইব্রিড জাতের গরু। প্রকরণ মানে জাত ভাইয়া, নতুন জাত, নতুন প্রকরণ, নতুন জাত। হাইব্রিড গরু দেখছো না? ধরো দেশি গরু বিদেশি গরুর সংমিশ্রণে আহ, এমন গরু যেটা এই দেশের পরিবেশেও টিকে থাকতে পারে, আবার বেশি দুধ দেয়, বেশি মাংস দেয়। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রজনন বিদ্যা। ইনফ্যাক্ট এমনও কথা আছে যে সামনের দিনে নাকি এমন হবে যে মানুষ বাচ্চা নিতে চাইলে, মানুষ কি ধরনের বাচ্চা নিতে চায়, কি বৈশিষ্ট্যের বাচ্চা চায়, এটা নাকি আগে থেকেই ঠিক করা যাবে। যেমন এরকম যে আমরা এখন একটা বাচ্চা নিব, তো আমরা গেলাম হসপিটালে যে আমাদের বাচ্চা আমরা চাই যে বড় হলে সিঙ্গার হবে। ডাক্তার বললো আচ্ছা ঠিক আছে, আপনারা শুক্রাণু ডিম্বাণু আপনাদের কাছ থেকে সংগ্রহ করা হবে, এবং এটাকে ল্যাবে আমরা এই শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে সিঙ্গার হওয়ার জন্য জিন, ধরো বিখ্যাত সিঙ্গারদের কাছ থেকে জিন কালেক্ট করা হয়েছে, এবং ওদের জিনের মতো করে জিন তৈরি করা হয়েছে, কৃত্রিম জিন, যেটা যে হরগোবিন্দ খুরানা তৈরি করছিল। এই জিন এখন শুক্রাণু ডিম্বাণুতে ইনসার্ট করা হচ্ছে। এটা দিয়ে যে বাচ্চা হবে, সে বাচ্চা মনে করে জন্মের পর থেকে গান গাওয়া শুরু করবে। বুঝছো? স্পাম আর ওভাম টেস্ট টিউবের মধ্যেই ফার্টিলাইজ করা যায়, ওটা টেস্ট টিউব বেবি বলে, অনেক সময় তোমরা শুনেছো। তো এইরকম চাও তোমরা যে বাচ্চা কাচ্চা কেমন হবে এটা আগে থেকেই ঠিক করা যাক? এখন শুনতে অদ্ভুত মনে হইলেও এটা বাস্তবে হয়তো বা হবে। এগুলো প্রজনন বিদ্যা বা রিপ্রোডাক্টিভ সায়েন্স, এই কাজগুলা হবে ভবিষ্যতে। ঠিক আছে। হ্যাঁ, এগুলা তো ধরো ওই যে বড় পাতাওয়ালা পুঁই শাক যেমন তোমার কাছে কোনো ব্যাপারই না, এরকম হয়তো কত দেখলাম, কিন্তু অনেক 50 বছর আগের মানুষের কাছে এটা অদ্ভুত ব্যাপার। আরে, পুঁই শাকের পাতা এত বড় হবে, বছরে 2 বার ধান হয়, এতগুলা ধান হয়। আগের মানুষের সারা বছর একটা ধান হতো, আউশ ধান, এবং সেই ধানের ফলন হতো এরকম যে ধরো 1 বিঘা জমিতে 15 মণ ধান হয়। এখন 1 বছরে 2 বার ধান হয়, এবং 15 মণের জায়গায় 45 মণ ধান হয়। তো সব তো এই সব সায়েন্স দিয়েই করা হয়েছে, তাই না? এই ব্যাপারটা আসলে ওরকম।
আগে একসময় অকল্পনীয় ছিল, বাট এখন এটা খুবই বাস্তব ব্যাপার। আচ্ছা, গবেষণার ক্ষেত্রে এর ভূমিকা আছে। ক্রোমোজোম জিনের মধ্যে, ক্রোমোজোম এর মধ্যে জিন থাকে রেখা আকারে, হ্যাঁ। তো ক্রসিং ওভারের মাধ্যমে এই জিনের মধ্যে ক্রোমোজোমে রেখাকার বিন্যাস দেখা যায়, এই যে এরকম। এটা আর কি ক্রসিং ওভারের মাধ্যমে দেখা যায়। তাহলে ক্রোমোজোমের দেহে জিনের রেখাকার বিন্যাস বা অবস্থান এই ক্রসিং ওভারের মাধ্যমে নির্ণয় করা যায়। ক্লোন তৈরি করা যায়, ক্লোন ব্যাপারটা তোমাদের 11 অধ্যায় আছে, তখন পড়বো ইনশাল্লাহ, যদি আমি পড়াই। যেই পড়াবে ক্লোন দেখাই দিবে কিভাবে ক্লোন তৈরি হয়, মানুষেরও ক্লোন তৈরি করা সম্ভব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ক্রোমোজোমের ম্যাপিং, ক্রোমোজোম ম্যাপ বা জেনেটিক ম্যাপ তৈরি করা যায় ক্রসিং ওভারের মাধ্যমে। ম্যাপ কি জিনিস? সহজ কথা ভাই, তুমি যদি বাংলাদেশের ম্যাপ নিয়ে বসো, তুমি কি দেখবা? ম্যাপের মধ্যে কি লেখা থাকে? এই কোন জেলা কোথায়, কোন বিভাগ কোথায়, তাই না? কোন স্থাপত্য এটা কোথায় আছে, এগুলাই তো দেখায় ম্যাপে। তো ক্রোমোজোম ম্যাপ হচ্ছে সেই জিনিস যেখানে ক্রোমোজোমের কোথায় কোন জিন অবস্থান করছে এটা দেখানো যায় বা দেখানো হয়। ক্রোমোজোমে অনেক জিন থাকে, সেই জিনগুলোর অবস্থান ক্রোমোজোম ম্যাপের মাধ্যমে দেখানো যায়। তো ক্রোমোজোম ম্যাপ তৈরি করা হয় এই ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রোমোজোম ম্যাপ যেটা, সেটাই জেনেটিক ম্যাপ। আর দুটো আলাদা পয়েন্টে দেওয়া আছে, কথা কিন্তু একই, হ্যাঁ। ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়। জেনেটিক ভ্যারিয়েশন মানে বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। সিঙ্গার জিন কি হয়েছে নাকি কাজ চলছে? মানুষ এগুলোর কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। সামনের দিনে মানুষ চেষ্টা করবে আহ, এই ধরনের কাজের আগে মানুষের যেসব জিনগত কারণে বিভিন্ন জেনেটিক অসুখ হয়, সেসব অসুখ ট্রিটমেন্ট করার চেষ্টা করছে মানুষ। জেনেটিক ডিজিজের কিন্তু ট্রিটমেন্ট নেই, হ্যাঁ। তো ওগুলোর ব্যাপারে আগে চেষ্টা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো, পড়া আমাদের শেষ ভাই, মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য। এটাও সিকিউতে পড়বা, এটা আমি তোমাদেরকে পড়াবো না, কারণ মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য তোমরা পারো, 9 10-এও পড়ে আসছো। রিডিং পড়বা, অনেকগুলো আছে, প্রায় 14টার মতো। এখানে একটা একটু ভুল আছে। এই যে 11 নম্বরে দেখো, ডিএনএ রেপ্লিকেশন, মাইটোসিসের রেপ্লিকেশন হয় ইন্টারফেস দশায়, মিওসিসের রেপ্লিকেশন প্রোফেজ দশায় না, ওটাও ইন্টারফেস দশাতেই হয়। তো এই পয়েন্ট লেখার দরকারই নেই, ইন্টারফেস। ঠিক আছে, বাকিগুলা মোটামুটি রিডিং পড়বা। ক্রোমোজোম আর জিনের এখনই পার্থক্য পড়ার লাগবে না, এটা পরে পড়বা। আমরা যখন 11 অধ্যায় পড়বো জেনেটিক্স তখন পড়বো, কারণ জিনের পড়াগুলো এখনো তোমাদের পড়া হয়নি। সমস্ত মানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। একই রকমের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। সাধারণত আমাদের কোষে 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম থাকে ভাই। আমরা বলি না 23 জোড়া ক্রোমোজোম, কেন এরকম 23 জোড়া বলি? কারণ আমাদের কোষের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় একই রকম, যেমন এই রকম একই সাইজ, এরা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এরা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। আবার কোন ক্রোমোজোম এইরকম হতে পারে ভাইয়া, দেখো ছোট সাইজ, এরকম। তো এই রকমের ক্রোমোজোম গুলাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, এবং ক্রসিং ওভার হয় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই বা সমস্ত ক্রোমোজোমের মধ্যেই। এই যে এরা হলো হোমোলোগাস, দেখো সাইজ শেপ সব সেম। আচ্ছা, আরিফুল বলছে ভাইয়া মাঝে মাঝে মানুষ আকৃতির কিছু প্রাণীর বাচ্চা হয়, এগুলোর কারণ কি? কয়েকদিন আগে দেখলাম মানুষের মতো নাকি ছাগলের বাচ্চা হয়েছে। এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টাল ডিফেক্ট। যখন কোনো কিছুই ঠিক থাকে না, হ্যাঁ। এটা এমন না যে মানুষের মতো বাচ্চা হয়েছে, ডিফেক্টের কারণে আকার আকৃতি চেঞ্জ হয়ে অনেকটাই দেখতে এর মতো হয়। এগুলোর পেছনে আসলে ওই ডেভেলপমেন্টাল ডিফেক্ট ছাড়া আর কিছু নেই। তোমরা তো আর সব ছবি দেখো না, কত বাচ্চা হয় হসপিটালে মাথা নেই, পুরা মাথার খুলিটাই নেই, শুধু চোখ আছে আর মুখ আছে, এটাকে বলা হয় অ্যানানসেফালি। পুরা ব্রেইন পুরা গায়েব, এরকম বাচ্চা হয়, হওয়ার পরে পরে মারা যায়, হ্যাঁ। তারপরে হতে পারে কনজয়েন্ট টুইন, এগুলা ছবি গুগলেও দেখানো যায় না, ওই যে ব্লার করে দিয়ে রাখে। কনজয়েন্ট টুইন মানে হচ্ছে পুরা, ধরো বাচ্চা দুইটা মাথা একটাই, অথবা পা, বডি দুইটা, কোমরের নিচ থেকে একটা, এরকম হয় না? এগুলো অনেক আমরা দেখি হসপিটালে, এগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, এগুলো তো সবই ডেভেলপমেন্টাল ডিফেক্ট। হিউম্যানের ক্লোন কিভাবে হয়?
ক্লোন হওয়া পসিবল। আহ আমরা যদিও বা এটা পরে পড়বো, তবু আমি ছোট করে তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট দিই যে ক্লোন কিভাবে হয়। সেটা হচ্ছে, ধরো আমরা আজকে ডিম্বাণু পড়লাম না, এটা একটা ডিম্বাণু। এখানে নর্মালি ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম থাকে বা এন সংখ্যক ক্রোমোজোম থাকে। যখন শুক্রাণু ঢুকে ওটা 2n হয়ে যায়, তখন ডিম্বাণুটাই কিন্তু হয়ে যায় জাইগোট। ডিম্বাণুটাই হয়ে যায় জাইগোট। তো এখন আসো আমরা একটা মানুষের ক্লোন তৈরি করব কেমনে। এই ধরো পারভেজ এখন আসছে ক্লাসে, তো ওর ক্লোন তৈরি করব কেমনে, ক্লোন তৈরি করব। তো আমাদের পারভেজের অনেকগুলা ক্লোন তৈরির জন্য অনেকগুলা ডিম্বাণু লাগবে। আমরা র্যান্ডম 5টা মহিলার কাছ থেকে 5টা ডিম্বাণু কালেক্ট করলাম ল্যাবে। মনে করে এই পাত্রে 5টা ডিম্বাণু আছে, 1 2 3 4 5। ওকে, এই 5টা ডিম্বাণুর ভেতর থেকে তাদের নিউক্লিয়াস সরাই ফেললাম, মাইক্রো ইনজেকশন দিয়ে নিউক্লিয়াসটা বের করে ফালাই দিলাম। তাহলে এমন ডিম্বাণু যেখানে কোনো নিউক্লিয়াস নাই। এইবার পারভেজের বডি থেকে 5টা নিউক্লিয়াস নিলাম, 5টা কোষ নিয়েছি এখানে কেটে। 5টা কোষ নিয়ে, সেই কোষের নিউক্লিয়াস নিয়ে, সেই নিউক্লিয়াস ঢুকাই দিলাম এই ডিম্বাণুর ভেতর। তাহলে এইটা ডিম্বাণু একটা মানুষের, একটা মহিলার ডিম্বাণু, কিন্তু ওই ডিম্বাণু নিজস্ব নিউক্লিয়াসটা আমরা ফালাই দিছি। এবং এখানে কোনো শুক্রাণুও দেই নাই, বরঞ্চ একটা দেহকোষের নিউক্লিয়াস যেটা ডিপ্লয়েড 46 ক্রোমোজোমওয়ালা নিউক্লিয়াস, যেটা পারভেজের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস এখানে ঢুকাই দিছি। তাহলে এটা একটা জাইগোট হয়ে গেল। ডিম্বাণুর বৈশিষ্ট্যটাই এমন যে ও যদি ডিপ্লয়েড হয় তা ও নিজেকে জাইগোট মনে করে। তাহলে এই যে ডিম্বাণু, এর ভেতরে এখন কার ক্রোমোজোম? পারভেজের ক্রোমোজোম। 46টাই পারভেজের ক্রোমোজোম। এখন এই ডিম্বাণুটা হয়ে গেছে জাইগোট। সে যদি এখন ক্লিভেজ করে, তাহলে 2টা 4টা করে কোষ তৈরি হবে এবং ভ্রূণ হবে। ভ্রূণ থেকে বাচ্চা হবে। তো এই বাচ্চা এরকম 5টা কোষ থেকে 5টা বাচ্চা হবে। এরা দেখতে সেম হবে নাকি ভিন্ন হবে বলো? 5টা নিউক্লিয়াসই কিন্তু পারভেজের দেহকোষের নিউক্লিয়াস। এই 5টা বাচ্চা সেম হবে এবং এরা অ্যাট এ টাইম একসাথে বড় হবে, একই রকম হবে এবং এরা দেখতে সবাই পারভেজের মতোই হবে। তাহলে এইভাবে পারভেজের 5টা ক্লোন তৈরি করা যাবে। 5টা কেন, এভাবে 100টা ক্লোন তৈরি করা যাবে। তোমাদেরও করা যাবে, যে কারো করা যাবে। ডিম্বাণু লাগবে, ল্যাব লাগবে, মায়ের গর্ভ লাগবে। এইটা জাইগোট হওয়ার পরে এটাকে একটা মহিলার গর্ভে স্থাপন করতে হবে। করা যায়, খুব কঠিন কোনো ব্যাপারই না। তো ক্লোন করা খুবই সহজ। এটা করাও হয়েছে পৃথিবীতে, বাট এইটা করা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ধরো পারভেজের 20টা ক্লোন তৈরি করা হলো, এরা বড় হলো, কি মনে হয় এরা সবাই মিলে কাজ করে দেশের চরম উন্নতি করবে? তাই মনে হয়? এটার প্রথমেই যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে এটা এটা আহ, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। এরা সবাই অপরাধ করার প্রবণতা এদের বেড়ে যাবে, কারণ এরা সবাই সেম। এটার কারণটা কি, অপরাধী যখন অপরাধ করে তখন অপরাধীকে আমরা শাস্তি দিই। শাস্তি দেওয়ার আগে অপরাধী শনাক্তকরণ করতে হয়। তো 20টা ক্লোন যদি একই শহরে ঘোরে, আমি গিয়ে একজনকে খুন করলাম, কারণ আমাকে ধরলো পুলিশ, আমি বললাম আমি খুন করি নাই, আমার 4 নম্বর ক্লোন খুন করছে। এটা প্রমাণ করার সুযোগ আছে? আমরা সবাই দেখতে সেম, আমাদের ইনফ্যাক্ট ফিঙ্গারপ্রিন্ট বা জেনেটিক কপি সবই সেম, চেহারাও সেম। কেমনে আলাদা করবা যে কে খুন করলো কে খুন করলো না? সো এটা মারাত্মক রকমের বিশৃঙ্খলা তৈরি করবে। তাই পৃথিবী জুড়ে ক্লোন করা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের ক্লোন করা যাবে না, গরু ছাগলের করলে করো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ক্লোন করা যায়। ওকে, তাহলে আমরা আজকে আমাদের এই পড়াটা শেষ করলাম। তোমাদের তাহলে আগামী দিন বা আগামী বৃহস্পতিবারে আমরা এই কোষ বিভাজন চ্যাপ্টারের উপর সিকিউ এমসিকিউ ক্লাস করব। ছোট অধ্যায়, আমরা এমসিকিউ দেখাবো, তোমরা এটার রিপ্লাই দিবা। আর সিকিউ কি কি আসে, কিভাবে আসে, এগুলো দেখাবো ঠিক একই টাইমে, 7:30টায়, যে শিডিউল টাইম সেখানেই। ঠিক আছে, এবং এরপরে এই চ্যাপ্টারের রিটেন এক্সাম হবে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আরিফুল বলছে ভাই সন্তান যাদের হয় না তাদের টেস্ট টিউব বেবি দিয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। সন্তান না হওয়ার দুইটা ব্যাপার থাকে। একটা হচ্ছে যে বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, বাট কোনো কারণে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণ হয় না। এদের টেস্ট টিউব বেবি করা সম্ভব। কিন্তু যদি এমন হয়
যে বাবা মা কারো শুক্রাণু ডিম্বাণু তৈরিই হয় না, তাহলে ওদের দ্বারা টেস্ট টিউব বেবিও করা যায় না। কারণ টেস্ট টিউব বেবি মানে জাস্ট এটাই, শুক্রাণু ডিম্বাণু টেস্ট টিউবে মিলিত করা, দেন ওই জাইগোট বা ভ্রূণটাকে আবার মায়ের গর্ভে স্থাপন করা হয়, এইটা হচ্ছে টেস্ট টিউব বেবি। ঠিক আছে? কিন্তু যদি বাবা মার শুক্রাণু ডিম্বাণু তৈরিই না হয়, তাহলে তাদের তো আর বেবি হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, মৌলি বলছো ভাইয়া সেম দেখতে টুইনের ফিঙ্গার কি সেম? কাইন্ড অফ সেম। এখানে ব্যাপার আছে, ফিঙ্গারপ্রিন্ট আসলে কারোই সেম না। আইডেন্টিক্যাল টুইনেরও ফিঙ্গারপ্রিন্ট সেম না, আলাদা আলাদা হয়। বাট খুব লো কোয়ালিটি ডিভাইস যেমন আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো খুব নর্মাল সেন্সর, এগুলো অনেক সময় আলাদা নাও করতে পারে। দেখা যাবে যে ওরা হচ্ছে এই, কে ছিলা, সাদিয়া, আহ, তোমার ভাই, তোমরা দুই বোন, তোমাদের কি ফোন ফিঙ্গার, একজনের ফিঙ্গার দিয়ে আরেকজন ফোন খুলতে পারো? কখনো ট্রাই করে দেখছো? খোলে না? হ্যাঁ, তাহলে আলাদা। দেখছো, পরিবেশগত কারণে এবং আরো বিভিন্ন মিথস্ক্রিয়ায় ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। হ্যাঁ, ফেস লক তো খুলবে ওরা তো দেখতে সেম। ঠিক আছে, তাহলে ফিঙ্গারপ্রিন্টও আলাদা হবে। জুলজি বোটানি ক্লাস দুটাই নিলাম না আসলে, দুটাই মিলাই গেছে। মাইটোসিস আর মেয়োসিসকে একটা থেকে দুইটা হয় কোষ। হ্যাঁ, মাইটোসিসে একটা থেকে দুটা কোষ হয়, কিন্তু মিওসিসে একটা থেকে চারটা কোষ তৈরি হয় ভাইয়া। ওকে। শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না কেন? এটা তো প্রবলেম ভাইয়া, এটা তো অসুখ। ধরো টেস্টিস বা শুক্রাশয়ে ঠিক মতো শুক্রাণু তৈরি হয় না, অনেক কারণ থাকতে পারে। এটা তোমরা ওই চ্যাপ্টারে পড়বা, ওই 9 অধ্যায়, জুলজির 9 অধ্যায়ে পড়বা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, শেষ করি। আল্লাহ হাফেজ।